গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে আমরা রিডিং এর সেকেন্ড ক্লাস করতে যাচ্ছি। আমাদের সেকেন্ড ক্লাসটা হচ্ছে গ্যাপ ফিলিং এর সামারি কমপ্লিশন উইথ ক্লুজ টাইপের প্রশ্ন নিয়ে। এটা গ্যাপ ফিলিং এর একটা কোশ্চেন টাইপ, কিন্তু একটু ডিফারেন্ট, এবং এটাকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে এটা প্রচুর আসে। আজকের সেশনে আমরা প্রাইমারি প্যাসেজ হিসেবে নেব জেনারেল ট্রেনদের একটা বই থেকে, 16 বা 15 যে বইটাতে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ আছে, সে বইটা আমরা নেব। আর এর পাশাপাশি এটাতে একাডেমিকরাও যে টেকনিক্সটা দেখতে পাবেন, সেই টেকনিকটা আপনারা একাডেমিকদের প্যাসেজেও একইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। টেকনিক উইল বি সেম অ্যাকচুয়ালি। সো আমরা যথারীতি আমাদের সেশনটা শুরু করব স্পিকিং প্র্যাকটিস দিয়ে। স্পিকিং এর আমাদের 10 মিনিটস এর ব্রেকআউট রুম প্র্যাকটিস এখন শুরু হবে। 10 মিনিটস এর ব্রেকআউট রুম প্র্যাকটিসে আমরা প্রথমেই এইখানকার কিছু প্রশ্ন আছে। বেসিক কোশ্চেন হচ্ছে দুটো, আর হিস্ট্রি রিলেটেড 4টা প্রশ্ন আছে, 6টা প্রশ্ন আসলে। তো এই 6টা প্রশ্ন আমরা 10 মিনিটসে 2 জন বা 3 জনের ছোট ছোট রুম গুলো থাকবে, আমরা ওখানে কাভার করার চেষ্টা করব। আর যদি আমাদের কিছু কোশ্চেন রয়েও যায় সমস্যা নেই, কারণ এটার উপরে আপনাদের আরেকটা প্রেজেন্টেশন আপনাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। আপনারা আপনাদের ফেসবুক গ্রুপে আপনারা এটার উপর একটা প্রেজেন্টেশন তৈরি করে পোস্ট করবেন। স্পিকিং এর ভিডিও প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা কেউ কেউ একটু অলসতা করছেন, আগের মতো ভিডিও আপলোড করছেন না। এর কারণে আপনাদের স্পিকিং এর ফ্লুয়েন্সি হ্যাম্পার্ড হবে, এবং ফ্লুয়েন্সি আপনাদের যে ক্ষতিটা হবে সেটা দেখবেন যে, মানে লিসনিং স্পিকিং এর সময় কষ্ট করে যে ফ্লুয়েন্সিটা অর্জন করেছিলেন, আস্তে আস্তে সেটা হারাতে থাকবে যদি আপনারা প্র্যাকটিস না করেন। কারণ ইংরেজি ল্যাঙ্গুয়েজের স্কিলটা একটা পেরিশেবল স্কিল, রেখে দিলে এটা নষ্ট হয়ে যায়। সো আমি আশা করবো আজকে আপনারা খুব মনোযোগ দিয়ে এই 10 মিনিটস এর স্পিকিং প্র্যাকটিসটা করবেন, এবং তারপরে আপনারা এটার উপর ভিডিও করেও আপলোড করবেন, কারণ আপনাদের এই প্র্যাকটিসগুলো আর সর্বোচ্চ 1-2 মাস আসলে আপনাদের করতে হবে। তারপর আইএলটিএস পরীক্ষাটা দিয়ে ফেললে আপনাদের সারা জীবন আর আম, ইংরেজির প্র্যাকটিস নিয়ে কাজ করতেই হবে না আসলে। কারণ যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যখন চলে যাচ্ছেন, ফ্লুয়েন্সি, গ্রামার, সেন্টেন্স মেকিং নিয়ে আর টেনশনই করতে হবে না, আপনার এনভায়রনমেন্টে চলে যাবেন। সো ওইটুকুর জন্য এই 2 মাস বা 2 মাসের মতো যে সময়টা আছে, 1 থেকে 2 মাস, এই সময়টুকু একটু কষ্ট করুন, সারা জীবন তাহলে আর এটা করতে হবে না। ওয়েল, লেটস লুক এট দ্য কোয়েশ্চেন্স। আমরা প্রথম প্রশ্নটা তো আপনাদের পরিচিত, হোয়াট ইজ ইউর নেম, ওয়ার্ম আপ টাইপের প্রশ্ন। ওয়্যার আর ইউ ফ্রম, হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং। দ্রুত আপনারা এই প্রশ্নটার একটু জবাব দিয়ে দেবেন। ডু ইউ লিভ ইন এ গুড নেইবারহুড। আপনারা নেইবারহুড শব্দটার মিনিং জানেন, রাইট? নেইবারহুড মানে হচ্ছে এলাকা। আপনি কি একটা ভালো এলাকায় থাকেন? নেইবারহুড মানে এলাকা। ওয়াই ইজ ইট গুড, ওয়াই ইট ইজ নট। এটা ভালো কেন, এটা ভালো না কেন। আপনাদের জবাব দেওয়ার জন্য, এটা পার্ট 1 এর প্রশ্ন অবভিয়াসলি। আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য কিছু ক্লু এখানে দেওয়া আছে। আপনারা সিকিউরিটির কথা বলতে পারেন, অথবা ফ্যাসিলিটির কথা বলতে পারেন, যে এটা সিকিউরিটি ভালো বা সিকিউরিটি খারাপ, অথবা এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে বা ফ্যাসিলিটি নাই। এখানে এডুকেশনাল ইনস্টিটিউশন আছে বা নাই। এখানে ডুয়েলার্সরা, ডুয়েলার মানে হচ্ছে বসবাসকারীরা, দ্য লোকাল ডুয়েলার্স বা ডুয়েলার্স অফ দিস এরিয়া আর কোয়াইট ফ্রেন্ডলি, হেল্পফুল, অথবা নট ফ্রেন্ডলি, অ্যারোগেন্ট। এটা আমাদের প্রথম দুটো প্রশ্নকে কাভার করবে। এরপর আপনারা হিস্ট্রি রিলেটেড কিছু প্রশ্ন আমাদের আছে, এটা আইএলটিএস এক্সামিনেশনে এসেছিল। এই প্রশ্নগুলোকে আপনারা একটু দেখুন। হোয়াট ডিড ইউ স্টাডি ইন হিস্ট্রি লেসনস ওয়েন ইউ ওয়ার অ্যাট স্কুল। স্কুলে যখন আপনারা পড়তেন, তখন হিস্ট্রি লেসনে আপনারা কি পড়েছেন? আমাকে জাস্ট 30 সেকেন্ডস একটু সময় দেন, বাসা থেকে একটা ফোন এসেছে, জাস্ট 30 সেকেন্ডস। আমরা ব্যাক করছি। হোয়াট ডিড ইউ স্টাডি ইন হিস্ট্রি লেসনস ওয়েন ইউ ওয়ার অ্যাট স্কুল। আপনি যখন স্কুলে ছিলেন তখন হিস্ট্রি লেসনে আপনারা কি পড়েছেন আসলে? এটা জবাব আপনারা কি দেবেন? কি বলা যেতে পারে বলুন তো? হিস্ট্রি লেসনে আপনারা পড়েছেনটা কি, কার কোনো আইডিয়া? স্যার অ্যাবাউট লিবারেশন ওয়ার। স্যার লিবারেশন ওয়ার। ওভাবে তো পড়িনি হিস্ট্রি লেসন। লিবারেশন ওয়ার, তারপরে হচ্ছে স্যার বিভিন্ন প্রাচীন প্লেস আহ, সম্বন্ধে পড়ছি, ফার্স্ট যুদ্ধ, ইভেন্টস। প্লাস হচ্ছে রাজাদের যুদ্ধ, রাজাদের স্যার পলাশির, কাহিনী, বাংলাদেশের এম্পায়ার্স। গল্প। বিভিন্ন বিভিন্ন সময়ের যুদ্ধ হ্যাঁ, এগুলো ব্রিটিশ। নিয়ে পড়ছি। হ্যাঁ, দ্য ব্রিটিশ। পলাশি রাজা ওয়ার্স রামমোহন অ্যান্ড রায়ের একটা ছবি ছিল, ওই যে পাগড়ি মাথায় দেওয়া, এটা মনে পড়ে। স্যার স্কুলে কিছু আমার কিচ্ছু মনে নাই হিস্ট্রি তিতুমিরের সম্বন্ধে। কথা কি পড়েছেন। কি বলবো এখানে? তিতুমিরের বাঁশের কেল্লা, রামমোহন রায়। তিতুমির, লিবারেশন ওয়ার। ফকির ফকির বিদ্রোহ, হুম। লিবারেশন ওয়ার। প্রীতিলতা সেন, লিবারেশন ওয়ারের কথা শরৎচন্দ্র বলছেন। চট্টোপাধ্যায়ের সেই মজার গল্প। ব্রিটিশ রুল। তারপরে আরো
আর যা যা পড়েছেন বলে মনে আছে যে এই জিনিসগুলো আমি পড়েছি। যদি দুটো পয়েন্টও বলতে পারেন বলবেন লিবারেশন ওয়ারের কথা পড়েছেন, মোরওভার আপনি আরো পড়েছেন ব্রিটিশ রুলের কথা। দুটো পয়েন্ট বললে আপনাদের দুটো আলাদা ফুল সেন্টেন্সে বলবেন। যে ল্যাঙ্গুয়েজ পয়েন্টই বলেন মুভমেন্ট না স্যার। ফুল সেন্টেন্সে আপনারা বলেন তাহলেই চলবে। ডিড ইউ এনজয় স্টাডিং হিস্ট্রি অ্যাট স্কুল, ওয়াই অর ওয়াই নট? স্কুলে হিস্ট্রি লেসন গুলোকে আপনি এনজয় করেছেন নাকি করেন নাই? সবাই কি মনে হয়? ইয়েস ইয়েস, আই Yes, এনজয়েড এ লট sir. স্যার স্যার। করি নাই Yes, হিস্ট্রি sir. I লেসন তো enjoyed আরো a মজা lot. লাগে না। এনজয় করি Boring নাই স্যার, লেগেছে। কোনো এনজয় নাই। History স্যার always করি নাই, impressed অনেক me বোরিং much, sir. ক্লাস, কিছু জানার আছে স্যার। স্যার অনেক অনেক মজার বোরিং আছে ছিল, স্যার, ঘুম অনেক আসতো। কিছু জানা যায়। আচ্ছা শুনুন, তো করেছেন কি করেন নাই সেটা সেম পয়েন্টে আপনারা বলতে পারেন। কি ধরনের পয়েন্ট? দেখুন, টিচার টিচার কেমন ছিল? টিচার কি খুব বোরিং টিচার ছিল নাকি খুব এক্সাইটিং টিচার ছিল? এটা একটা ব্যাপার, বোরিং অথবা এক্সাইটিং। অথবা টিচার ছাড়াও আপনাদের বই, বুকস বুকস গুলো কি অ্যাট্রাকটিভ ছিল নাকি বোরিং ছিল? এর উপর ভিত্তি করে আপনি ইয়েস বা নো বলে দিতে পারেন। সো আপনি যদি ইয়েস বলেন তাহলে বলবেন যে আপনার টিচার খুবই ইন্টারেস্টিং ভাবে পড়াতো, হি ওয়াজ এ রিয়েলি গুড টিচার অ্যান্ড দ্য বুক ওয়ার ভেরি ইন্টারেস্টিং। আর যদি নো বলেন তাহলে বলবেন টিচার ওয়ার নট পেইং ফুল অ্যাটেনশন অ্যান্ড or ওয়ার নট গিভিং এফোর্ট অ্যান্ড দ্য বুকস ওয়ার রিয়েলি আউটডেটেড অর বোরিং। এটা হচ্ছে ব্যাপার। তো টিচার আর বুকের উপর বেস করে আপনি ইয়েস বা নো দুটোই কিন্তু বলতে পারেন। নাও 3 নম্বর প্রশ্ন, হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি প্রোগ্রামস অ্যাবাউট হিস্ট্রি নাও? হিস্ট্রি রিলেটেড টিভি প্রোগ্রাম এখন কি আপনি দেখেন নাকি দেখেন না? যদি দেখেন তাহলে কত প্রায়শই দেখেন? হাউ অফেন এর জবাবটা হচ্ছে এভাবে দিতে হয়, রেগুলারলি অথবা সামটাইমস অথবা ভেরি রেয়ারলি। ভেরি রেয়ারলির একটা সিনোনিমাস ইডিয়ম আছে, সেটাকে বলা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি? ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি। তাহলে আমি টিভি প্রোগ্রাম দেখি, হিস্ট্রি প্রোগ্রাম দেখি ভেরি রেয়ারলি। আই ওয়াচ দিস প্রোগ্রাম ভেরি রেয়ারলি, না বলে কি বলবো? আই ওয়াচ দিস প্রোগ্রাম ওয়ান্স ইন এ ব্লু মুন। ওকে, নট এট অল। যদি একেবারেই না দেখেন তাহলে বলবেন যে দেখি না। না, এগুলো আপনি কেন দেখেন বা কেন দেখেন না এটার ব্যাপারে আপনি বলবেন যে টপিক টপিক টপিকটা ইন্টারেস্টিং বা বোরিং। আপনার কাছে কি মনে হয়? টাইম, ফ্রি টাইম, এনাফ অর নট এনাফ? ঠিক আছে। সো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি প্রোগ্রাম অ্যাবাউট হিস্ট্রি নাও, আপনি বলতে পারেন আমি রেগুলারলি দেখি, বা সামটাইম দেখি, ভেরি রেয়ারলি দেখি, বা ওয়ান্স ইন ব্লু মুন দেখি, বা নট এট অল, একেবারেই দেখি না। কেন দেখেন বা কেন দেখেন না? টপিকস আর ইন্টারেস্টিং বা টপিকস আর নট ইন্টারেস্টিং বা টপিকস আর ভেরি বোরিং। অথবা আই ডোন্ট হ্যাভ ফ্রি টাইম, আই হ্যাভ এনাফ ফ্রি টাইম। সেটার জন্য এনাফ ফ্রি টাইম থাকলে দেখেন, আর যদি না দেখেন তখন বলবেন যে আই ডোন্ট হ্যাভ এনাফ ফ্রি টাইম। ঠিক আছে। 3 নম্বর প্রশ্নটা সবাইকে বুঝতে পেরেছি? ওকে, বলা যাবে 3 নম্বর প্রশ্নটা? ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। স্যার এখন তো স্যার ইউটিউবে দেখা হয়, টিভি ইউটিউব, প্রোগ্রামে দেখা হয় না, এটাও তাহলে এক্ষেত্রে বলেন কিভাবে বুঝবো? যে আই ডোন্ট হ্যাভ টিভি এট অল, কারণ আমার টিভি ইউটিউব দেখা হয় আছে। না। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হচ্ছে হোয়াট পিরিয়ড ইন হিস্ট্রি উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট? এটা অ্যাকচুয়ালি 31শে অক্টোবরে আমি যে লাস্ট ইয়ার পরীক্ষা দিলাম, 31 অক্টোবর আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, হোয়াট পিরিয়ড ইন হিস্ট্রি উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট? আপনি কোন হিস্ট্রির কোন সময়টা সম্পর্কে আপনি আরো বেশি জানতে চান? আমি বোধহয় ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলেছিলাম। আপনারা কে কোনটার ব্যাপারে বলতে চাচ্ছেন? হিস্ট্রির কোন সময়ের কথা আপনারা আরো জানতে চান বলেন তো? Ottoman Empire. স্যার। Exactly. উসমানিয়া এম্পায়ার, Mughal Empire. Mughal Empire, Ottoman Empire, অথবা ব্রিটিশ নাকি? not British. আচ্ছা ঠিক আছে। কেন Pakistan Empire. পাকিস্তান এম্পায়ার ছিল না কখনো? আহ, তো
তো ছিল এবার এটার ব্যাপারে কেন আপনারা জানতে চান এই সময়টার ব্যাপারে? ইন্টারেস্টিং ইভেন্টস এর জন্য, রাইট? কিছু আপনার কোনো একজন পার্সন আছে যার ব্যাপারে আপনি জানতে চান বলে ওই সময়ের কথা জানতে চাচ্ছেন, পার্সনের নাম বলে দেন। বা ওখানে অনেক আছে, ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, ইভেন্টস ছিল, সেজন্য আপনি ওই সময়ের কথা জানতে চাচ্ছেন। এরকম কিছু পয়েন্ট আপনারা বলতে পারেন। ব্রেকআউট রুমে এখন আমরা জয়েন করতে যাচ্ছি। আপনারা যারা ব্রেকআউট রুমে জয়েন করতে পারবেন না জব বা অন্যান্য কারণে, একটু হাত তুলে রাখুন। স্যার আমার ল্যান্ডস্কেপ হচ্ছে না, আপনার ওখান থেকে কি কিছু হয়েছে? আমার প্রতিদিন হয় ফোনের ল্যান্ডস্কেপ, এখন আর হচ্ছে না আজকে। ঘুরায় ঘুরায় ধরেন, ল্যান্ডস্কেপ হবে তো। ঘুরাই তো ধরছি কিন্তু আপনি হচ্ছে না। ফোনের একটা অটো রোটেট সেটআপ হ্যাঁ বোধহয়, এটাও করছি উপর থেকে, তাহলে এটাও আপনি দিলাম তো। কেটে আবার জয়েন করেন, কেটে আবার জয়েন করুন, আচ্ছা ঠিক আছে। কেটে জয়েন করুন। ব্রেকআউট রুমটা আমরা রেডি করতে যাচ্ছি। আপনারা সবাই একটু প্রশ্নগুলো দেখুন। কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে কোশ্চেন জিজ্ঞেস করুন। আর যারা জয়েন করতে পারবেন না তারা একটু হাত তুলে রাখুন, তাদেরকে বাদ রেখে আমরা সেশনটা স্টার্ট করতে যাচ্ছি। স্যার লাস্ট কোশ্চেনটা আরেকটু আলোচনা করে নিন। 4 নম্বর কোশ্চেনটা মনে হয় না আমি কিছুটা বলতে পারবো স্যার, আরেকবার যদি একটু এলাবোরেট ইতিহাসের করে কোন বলে দিতেন। সময়টার কথা, কোন পিরিয়ড বা বুঝতে কোন পারছি। সময়টার কথা আপনি আরেকবার জানতে চাচ্ছেন? So, well, there is a period in the history which I would like to learn more about. The name of the period is Ottoman. There are several reasons why I would like to learn more about it. First of all, this period has had some interesting events, such as some really remarkable war and revolutionary incidents. Moreover, this period also had some amazing characters such as King Omuk and King Tomuk. For all these reasons, I'd like to learn about this particular period of the history. Okay? স্যার এটা আপনি পরীক্ষার এক্সামে কি অ্যান্সার দিয়েছিলেন? আমি ফ্রেঞ্চ রেভলিউশনের কথা Revolution. বলেছিলাম। ফ্রেঞ্চ রেভলিউশন খুবই অদ্ভুত একটা সময়, তার কারণ এর পরে ফ্রেঞ্চ রেভলিউশনটা মূলত হয়েছিল ওদের সম্রাটের বিরুদ্ধে। সম্রাট থেকে সরে গিয়ে ওরা যেন গণতন্ত্রে চলে আসতে পারে। রেভলিউশনটা হলো রাজা রানীকে গলা কেটে ফেলা হলো, তারপর ওরা ক্ষমতা আসলো। তার কিছুদিনের মধ্যে ওরা ক্ষমতা দিল হচ্ছে নেপোলিয়নকে। নেপোলিয়ন তার কিছুদিন পরে আবার সাম্রাজ্য ঘোষণা করলো। তার মানে পুরো ফ্রেঞ্চ রেভলিউশনটা আসলে খুব অদ্ভুত একটা ঘটনা ছিল, যেটা ঘুরে ফিরে আবার আগের জায়গায় চলে গেছিল। বাট ফ্রেঞ্চ রেভলিউশনের আরো কিছু ইম্প্যাক্ট ছিল। ফ্রেঞ্চ রেভলিউশন এসেছিল আমেরিকান রেভলিউশন থেকে। সো খুব জটিল একটা সময়, একটা খুবই খুবই জটিল অদ্ভুত একটা অবস্থা। আমরা এখন ব্রেকআউট রুমটা ওপেন করতে যাচ্ছি। আজকে অল্প কয়েকজন আসলে হাত তুলেছেন। সো আমি আপনাদেরকে যেটা করলাম সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে বিভিন্ন গ্রুপে গেস্ট হিসেবে রেখে দিলাম, যারা কথা বলতে পারবেন না আর কি, রাইট? আপনারা আপনাদের পার্টনারদেরকে, বাকি রুমমেটদেরকে জাস্ট বললে হবে যে আমি কথা বলতে পারছি না, আপনারা কথা বলুন, তাহলে হবে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করে দেই। ব্রেকআউট রুম ওপেন হয়েছে, সবাই একটু জয়েন করে ফেলুন। ওকে, ব্রেকআউট রুমটা শেষ হয়েছে। সবাই প্র্যাকটিস করতে পেরেছেন? সবাই? না, এই সময় আমার হয় নাই একটু স্যার। হেল্প দরকার। আমার এখানে নেট প্রবলেম স্যার। স্যার জি স্যার। স্যার স্পিকিং প্র্যাকটিসের জন্য যে গ্রুপগুলা করা হয়েছিল, আমি ওখানে মানে মর্নিং টু ইভিনিং ফুল ডেতেই কনভারসেশন করতে পারবো ওইটা ক্লিক করেছিলাম, কিন্তু আমি ওই গ্রুপগুলাতে যেতে পারছি না, কারণ আমি হচ্ছে গুগল চ্যাট ওটা খুলতে পারছি না। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কেউ কি আমাকে কোনোভাবে অ্যাড করে নিতে পারবে যে কোনো একটা গ্রুপে? আমি ফুল ডে ফ্রি, আচ্ছা, কথা বলতে আপনারা পারবো। 106 নাম্বার ব্যস্ত, তাই না? 106 না স্যার। আপনাদের? জি। আপনাদের ওই যে স্যার আমাদের বৃহস্পতিবার গ্রুপে নেওয়া যেতে পারে, আমাদের গ্রুপে একদম ইসনাতদের গ্রুপে, ফাঁকা। হ্যাঁ হ্যাঁ স্যার, ইসনাতদের C2। গ্রুপ আছে, C2 না? আচ্ছা, জি স্যার, এখানে কেউ অ্যাক্টিভ থাকে না, স্যার একজন। ইসনাত ওই আমার C2 তে কি আমাকে হোয়াটসঅ্যাপে কেউ নিতে পারবে? মানে হ্যাঁ আমি হ্যাঁ, হোয়াটসঅ্যাপে ওই দিন আপনার নাম্বারটা স্যার আমার কি? D2 চ্যাটে চ্যাট আপু গুগলে আমিও কাউকে আপনার পাইনি। হোয়াটসঅ্যাপে জয়েন করতে চাই, আমিও চ্যাট গ্রুপে কাউরে পাইনি, আই আমাকেও টু কেউ অ্যাড এটার করেনি। এটার
এটা একটা সহজ সমাধান আমার আছে। চ্যাট গ্রুপটা স্যার অনেক হিজিবিজি লাগে বা আমি ওটা বুঝিও না অনেক সময় মাঝে মাঝে। বুঝতে পেরেছি। আমার যদি আচ্ছা, এটা হোয়াটসঅ্যাপে হয় তা ওকে, এটা সহজ সমাধানটা আমি আপনাদের দিচ্ছি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত একটু ওয়েট করেন সবাই। আগামী বৃহস্পতিবারে আমরা হচ্ছে আমি আপনাদের ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়েছি যে জুমের সেশন, আমি জুমের লিঙ্কটা সবাইকে দিয়ে দেব। জুমের সেশন হচ্ছে সকাল থেকে শুরু হবে আর কি। ওটার কমেন্টে আপনারা একটু দেখুন, যেমন ইসনাতের সাথে বাকি যারা আর কি জয়েন করবেন আর কি, যারা সারাদিনই ফ্রি আছেন বা অন্যান্য সময়গুলো, ওই আপনারা যদি জুমের ওই টাইমটাতে জয়েন করে ইনস্ট্যান্ট আপনারা মানে নাম্বার শেয়ার করে গ্রুপগুলোতে অ্যাড হয়ে যেতে পারবেন আর কি। এবং ওই দিন হচ্ছে সবাইকে একদম অর্গানাইজ করে দিব, ঠিক আছে? সো আপনারা ওই পোস্টের কমেন্টে একটু লিখে দেন যে কে কে জয়েন করতে যাচ্ছেন। বাট সবচেয়ে সহজ হয় বৃহস্পতিবার আপনারা একটু ফ্রি থাকেন, টাইম শিডিউলটা দেখে নেন বৃহস্পতিবার কোন কোন টাইমে আমি কোন কোন গ্রুপের সাথে মিটিং এ বসবো আর কি। হ্যাঁ, তো গ্রুপগুলোর নামের মিনিং তো আপনারা জানেন। এ মানে হচ্ছে মানে সারাদিন যারা ফ্রি আছেন আদার্স। আপনারা ওই অনুযায়ী ওই গ্রুপগুলোতে অ্যাড করে ফেলে একদিনে আর কি আমরা পুরোটা সলভ করে ফেলতে পারবো। তো বৃহস্পতিবারের ওই জুম মিটিংটাতে আপনারা জয়েন করেন সকাল বিকেল 3টে থেকে 8টা পর্যন্ত। বিভিন্ন সময় সবগুলো গ্রুপের মেম্বারদের সাথে আমি বসবো। ওকে, তখন আমরা সেট করে দিব। হ্যাঁ, সমস্যা নেই। তো চলুন এবার আমরা আমাদের আজকের ক্লাসটাতে একটু ব্যাক করি। আমাদের আজকের ক্লাসটা হতে যাচ্ছে রিডিং এর গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নের উপরে। গ্যাপ ফিলিং, সামারি কমপ্লিশন এবং সামারি কমপ্লিশন প্লাস সামারি কমপ্লিশন উইথ ক্লুজ, দুটো টাইপের আমরা দেখব। প্রাইমারি আজকে টার্গেট হচ্ছে জেনারেল ট্রেনিং এর প্যাসেজগুলো। বাট জেনারেল ট্রেনিং এর প্যাসেজ গুলোতে রিসেন্ট টাইমে একেবারেই ইটা আসেনি, উইথ ক্লুটা একেবারে আসেনি। বাট উইথ ক্লুটা না আসলেও এই সামারি কমপ্লিশনটা এটা হচ্ছে প্রতিটা প্যাসেজের সাথেই আসতেছে এবং প্রতিটা টেস্টে আসতেছে। সো এটা একটু আলাদা করে দেখিয়ে দেওয়া দরকার। এ পর্যায়ে শুরুতে আমি আপনাদেরকে একটু দেখাবো জেনারেল ট্রেনিং এর টেস্টের প্যাসেজ গুলো কিভাবে আসবে। আমি সামনে আপাতত রেখেছি কেমব্রিজ 16, বাট একই সাথে এটা 15এও একই কাহিনী, 14এও তাই। মোটামুটি একই ভাবে আসবে সবগুলো টেস্টে। তো যারা জেনারেল ট্রেনিং দেবেন, একাডেমিক যারা আছেন, আপনারা স্ক্রিনের দিকে ভালো করে খেয়াল করুন। আপনারা স্ক্রিন থেকেই ক্লাসটাতে জয়েন করতে পারবেন এবং আপনারাও পার্টিসিপেট সবাই আসলে করবেন। তো আমরা শুরুতে নিচ্ছি কেমব্রিজ জেনারেল ট্রেনিং এর 16 বইটা। তো এই 16 বইটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্যাসেজ গুলো কেমন ভাবে আছে। ওকে, এটা হচ্ছে টেস্ট 1। টেস্ট 1-এ এখান থেকে রিডিংটা শুরু। আমরা দেখতে পাচ্ছি প্রতিটা প্যাসেজ, প্রথম 4টা প্যাসেজ আমাদের ছোট প্যাসেজ হওয়ার কথা, তাই না? আমরা বেসিক ইনফরমেশন যেটা জানি যে রিডিং টেস্টের সময় আমাদের এই যে নাম্বার অফ প্যাসেজ হচ্ছে জেনারেল ট্রেনিংদের জন্য 4টা ছোট এবং একটা বড়। এই একটা বড়টা হচ্ছে একাডেমিকদের যে 3টা প্যাসেজ থাকবে তার একটার সমান। কোশ্চেন 40 আসবে। একাডেমিকদের 30 পেতে হবে 7 পাওয়ার জন্য, জেনারেল ট্রেনিংদের 34 পেতে হবে 7 পাওয়ার জন্য। যদি আমরা দেখি কেমব্রিজ 16, যদি আমরা একটু দেখি কি আছে এখানে। প্রথম প্যাসেজ এটা, হেল্পিং পিপলস টু চুজ অপশনাল সাবজেক্টস ওয়েন দে আর এজ 14 to 15। প্রশ্ন, এই প্রশ্ন এবং শেষ। তাহলে এক পেজ এবং এক সেট কোয়েশ্চেন, 1 থেকে 6 পর্যন্ত। এটা 1 থেকে 7 পর্যন্ত বা সর্বোচ্চ 8 পর্যন্ত হতে পারে। মানে একটা প্যাসেজ থেকে 6টা থেকে 8টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। এই একটা প্যাসেজ এবং এটা থেকে সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনাদের বের করতে হবে 10 মিনিটের মধ্যে, 10 মিনিটস। আমি আপনাদের জেনারেল ট্রেনিং এর আরেকটা সেশন নিব যেখানে আমি এই কোশ্চেন টাইপস গুলোকে কিভাবে 10 মিনিটের ভিতরে বের করে আনা পসিবল, টাইম মেনটেন করে, সেটা আমি আপনাদের দেখাবো। আজকে আমরা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন করতে যাচ্ছি। এটা দ্বিতীয় প্যাসেজ। দ্বিতীয় প্যাসেজে আপনারা দেখতে পাচ্ছেন আবারও 7 থেকে 14 পর্যন্ত 7টা প্রশ্ন, 10 মিনিটে ওটাও সলভ করতে হবে। এখানে হচ্ছে 3 নম্বর প্যাসেজ। 3 নম্বর প্যাসেজে হচ্ছে ছোট এক পেজের প্যাসেজ এবং এখানে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আছে। টেবিল এটা, বাট এটাও একটা গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। এখানে আছে 15 থেকে 20, 6টা প্রশ্ন আছে। চতুর্থ প্যাসেজ, আরেক পেজ এবং আবার প্রশ্ন, গ্যাপ ফিলিং। তো আপনারা দেখতে পেলেন 27 পর্যন্ত হচ্ছে 4টা ছোট প্যাসেজ আর কি, 1 মিনিটের প্যাসেজ গুলো 27 পর্যন্ত। তারপর যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা একাডেমিকদের প্যাসেজের মতো বড়, এটা 2 পৃষ্ঠার একটা প্যাসেজ এবং এখানে ওই কোশ্চেন টাইপস গুলোই আসবে যেটা আমি আপনাদের একাডেমিকদের সহ সবাইকে যে কোশ্চেন গুলো করাচ্ছি, এই কোশ্চেন টাইপস গুলো এখানে আসবে। সো এখানে আমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 14টি, 14 থেকে
13 থেকে 14টি প্রশ্ন এখানে থাকবে। 13 থেকে 14টা প্রশ্ন আমাদেরকে এখানে সলভ করতে হবে। এই হচ্ছে ব্যাপার। এখানে এই যে প্রশ্নটা, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। এটা মোটামুটি জেনারেল ট্রেনিংদের আসবেই এবং একাডেমিকদেরও প্রচুর আসে। তো আজকে আমরা এই টাইপের প্যাসেজ গুলোকে, কোশ্চেনটাকে একটু টার্গেট করে প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট। এটা হ্যালো এভরিওয়ান, ইলেকট্রিসিটি চলে গেছে। দাঁড়ান একটা মিনিট। আর একটা সেট আপ করে নিচ্ছি। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি এখন স্যার, শোনা যাচ্ছে। জি স্যার পাচ্ছি। আচ্ছা আচ্ছা, সারোয়ারের কি কোনো প্রশ্ন ছিল? জি স্যার, প্রশ্নটা হচ্ছে যে মানে জিটির কোশ্চেন গুলা কি কিছুটা সহজ হয় রিডিং এ? রিডিং এ শুধুমাত্র প্রথম 4টা প্যাসেজের ক্ষেত্রে সোজা হয়, আমি আপনাদেরকে ওটাই দেখালাম। কিন্তু লাস্ট প্যাসেজটা ঠিক একাডেমিকদের মতোই একটা প্যাসেজ। হ্যাঁ, এখানে ওই কোশ্চেন বড় টাইপগুলো প্যাসেজ। আসবে, বড় প্যাসেজ, এবং কোশ্চেনের ধরনও ঠিক একাডেমিকদের মতোই। তো একাডেমিকদের জন্য আমরা যেগুলো পড়ছি ওগুলোই ওখানে আসবে, আসলে নিয়মগুলো সেম আর কি। তো ওই জন্যই আমরা একাডেমিকরাও যারা আছি তারাও যদি আজকের এই প্যাসেজের যে গ্যাপ ফিলিংটা যদি সলভ করি, আমাদের কিন্তু একই, আমরা আমরা নিজেরাই বলতে পারি আচ্ছা চলুন আমরা এটা সলভ করি এবং দেখি আমাদের ভাইয়া, কাছে এটা সোজা মনে হচ্ছে নাকি কঠিন মনে হয়, আমরা নিজেরাই আসলে সবাই বলার চেষ্টা করি। হ্যালো ভাইয়া, জি ভাইয়া, বলুন নিয়ামুল। আজকে কি আমরা কি উইদাউট ক্লুজ তে ওই গ্যাপ ফিলিং গুলো করবো? উইদাউট ক্লুটাও করবো, আমরা উইথ ক্লুটাও করবো। উইদাউট ক্লুটা করবো জেনারেল ট্রেনিং থেকে, আর উইথ ক্লুটা আমরা করবো একাডেমিক বই থেকে, কারণ ও জেনারেল ট্রেনিং বইতে উইথ ক্লুটা নাই। এর জন্য এটা করতে পারবো না। তো দুটোই করতেছি। চলুন আমরা শুরু করি একটু। এখানে আমরা এখন স্টার্ট করলাম আর কি, আমরা প্রথম টেস্ট থেকে শুরু করতে চাচ্ছিলাম। একটু আবার আমরা ব্যাক করি, আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। এই যে প্লাস্টিক নো লঙ্গার ফ্যান্টাস্টিক। আমরা এই মুহূর্তে যেটাতে আছি সেটা হচ্ছে যে কোশ্চেন টাইপটা আমরা কভার করতে যাচ্ছি, আমরা হচ্ছে সামারি কমপ্লিশন মূলত আজকে টার্গেট করেছি। সামারি কমপ্লিশন আপনারা খাতায় লিখে রাখেন, ক্লাস 2। তো জেনারেল ট্রেনিং কেমব্রিজ 16 টেস্ট 1 3 কোয়েশ্চেন 38 থেকে 40, এই কটা করে প্রশ্ন আসলে আসে। সামারি কমপ্লিশন, সামারি কমপ্লিশন এক ধরনের গ্যাপ ফিলিং। তো এটার পার্থক্যটা কি আসলে? সামারি কমপ্লিশন এটাও এক ধরনের গ্যাপ ফিলিং। সো গ্যাপ ফিলিং এর যে তথ্যগুলো, ফিচার্স গুলো আমরা গতদিন পড়েছিলাম, ফিচার্স সেগুলো এখানেও মেইনটেইন হবে। যেমন অ্যান্সার লোকেশন উইল ফলো সিকোয়েন্স।
এই কথাটার মানে সবাই আমরা বুঝতে পারছি তো, রাইট? অ্যান্সার লোকেশন উইল ফলো সিকোয়েন্স কে কে কি ভাবে বুঝতে পারছেন বলুন তো দেখি, বোঝা যাচ্ছে অ্যান্সার লোকেশন উইল ফলো সিকোয়েন্স মানেটা কি আসলে? একটার পর একটা আপনি যে আসবে। পাঁচটা সিকোয়েন্স বলেছিলেন 38-এর ওইটা পরে থাকবে না 39 থাকে, অ্যান্সার, একটার পর 39-এর একটাই পরে থাকবে 40 প্যাসেজ থাকবে। অনুযায়ী। মোটামুটি বুঝতে পেরেছেন। প্যাসেজের যে জায়গায় আমাদের এখানকার যে প্রশ্নটা, ধরুন 38 নম্বর প্রশ্নের লোকেশনটা প্যাসেজের যে জায়গায়, 39-এর আনসার তারপরে আছে, 40-এর আনসার আছে তারপরে। এটাই হচ্ছে আমাদের ফলো সিকোয়েন্স বলতে বোঝাচ্ছি। আপনাদের নিশ্চয় মনে আছে। দ্বিতীয়ত হচ্ছে কোয়েশ্চেন generally contain landmarks. Question will generally contain landmarks. Focus on the question that has landmark rather than one that doesn't have. ওই কোশ্চেনের দিকে আমরা আগে ফোকাস করার চেষ্টা করব যেগুলোর সাথে ল্যান্ডমার্ক আছে, অন্যগুলোর মানে যেটার সাথে নাই সেটার তুলনায়। কারণ হচ্ছে যদি আমরা দুটো ল্যান্ডমার্ক ওয়ালা কোশ্চেনের অ্যান্সার লোকেশন পেয়ে যাই, তাহলে ওর মাঝখানে যেটার কোশ্চেনের ল্যান্ডমার্ক ছিল না সেটার লোকেশন আমরা বের করে ফেলতে পারবো, যেহেতু অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে আসছে। সো এটা আমরা করব এবং read the questions sentence and also surrounding text in a summary. সামারির ক্ষেত্রে শুধু প্রশ্নের সেন্টেন্সটা পড়লেই চলবে না, তার আগে পরের যে বাক্যগুলো লেখা থাকবে, সামারিতে আগে পরেও বাক্য লেখা থাকবে, ওই বাক্যগুলো আমাদেরকে পড়তে হবে টু অ্যান্টিসিপেট, অনুমান করার জন্য দ্য কারেক্ট ওয়ার্ড। কারেক্ট ওয়ার্ডটা অ্যান্টিসিপেট করার জন্য আমাদের আগে পরের ওয়ার্ডকেও পড়তে হবে। ট্রাই টু গেস পার্টস অফ স্পিচ। ঠিক আমরা লিসনিং এর সময় যে কাজটা করেছি, পার্টস অফ স্পিচ সাধারণত নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্ব আসবে, অ্যাডভার্ব আসতে পারে অবশ্য, অথবা ভার্ব। এই চার ধরনের মধ্যে এক ধরনের অ্যান্সার আসবে। আপনি অনুমান করার চেষ্টা করবেন যে অংশটুকু পড়ছেন সেই অংশটুকু পড়ে যে আপনার যে প্রশ্নের অ্যান্সারটা আসতেছে সেটার পার্টস অফ স্পিচ কি হতে পারে, সেটা কি নাউন আসতে যাচ্ছে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে নাকি ভার্ব হবে, এটা পড়ে আপনি অনুমান করতে পারবেন। এটা একটু অনুমান চেষ্টা করবেন টেন্সটা অনুমান করার জন্য, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। কারণ তাহলে আপনি কি করতে পারবেন, ম্যাচ করতে পারবেন আসলে যে প্যাসেজের কোন অংশে এই রিলেটেড কথাবার্তা বলেছে। সিঙ্গুলার, প্লুরাল সবসময় অনুমান করা যাবে না। সবসময় এটাকে পাওয়া যাবে না, সিঙ্গুলার না প্লুরাল এটা সবসময় বাক্য পড়ে বোঝা যাবে না। একই রকম এই তিনটা জিনিস মোটামুটি আমরা খেয়াল করতে পারলে আসলে চলবে। সো মনে রাখবেন প্যাসেজে শব্দটা যেভাবে আছে আপনাকে ঠিক ওইভাবেই ওয়ার্ডটা লিখতে হবে। ইউ can't change the word from the passage. প্যাসেজে ওয়ার্ডটা ঠিক যেভাবে আছে সেভাবেই লিখতে হবে, সিঙ্গুলার, প্লুরাল, এস যুক্ত যে ফরম্যাটে আছে ওইভাবেই লিখতে হবে। সো যদি আপনি দেখেন যে যে শব্দটা আপনি প্যাসেজে চুজ করেছেন
সেই শব্দটা পুরোপুরি এখানে বসতেছে না, গ্রামাটিক্যাল একটু ভুল হচ্ছে, তাহলে বুঝবেন যে এটা আসলে কারেক্ট অ্যান্সার না, কারণ আপনার প্যাসেজে ওই শব্দটাই পাওয়ার কথা যেটা ঠিকঠাক এখানে বসবে। ঠিক আছে, সো এটা গ্যাপ ফিলিং সামারি কমপ্লিশন এর ক্ষেত্রে উইদাউট ক্লুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, অ্যাপ্লিকেবল টু গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। উইদাউট ক্লু, ক্লু ছাড়া মানে কোনো সূত্র ছাড়া, ক্লু বলতে আমরা ওই যে এর আগের দিন আমরা দেখলাম না টু ক্যাচ এ কিং এ কিছু শব্দ দিয়ে দিয়েছিল ওরা, ওই শব্দগুলোই বসাতে হচ্ছিল, ওটাকে বলে ক্লু। তো ক্লু যদি দেয়া না থাকে, যদি আমাদের প্যাসেজ থেকেই ওয়ার্ড খুঁজে এনে একটা গ্যাপে বসাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ওয়ার্ড গুলোকে প্যাসেজে যা আছে হুবহু তাই আমাদের লিখতে হবে, আমরা কিন্তু ওয়ার্ডকে চেঞ্জ করতে পারবো না। সো যদি আপনি দেখেন যে এরকম কোন একটা শব্দ পেয়েছেন যেটাকে ঠিক পুরোপুরি বসানো যাচ্ছে না, গ্রামাটিক্যালি ভুল হচ্ছে, কিন্তু একটু চেঞ্জ করে নিলেই বসানো যাবে, আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি ধরে নেবেন ওটা আমার অ্যান্সার না, অন্য কোনোটা আমার অ্যান্সার আছে। সো আরেকবার একটু খোঁজ করবেন এবং দেখবেন যে এমন কোন শব্দ আছে যেটা ঠিকঠাক এই যে পার্টস অফ স্পিচ, টেন্স আর সিঙ্গুলার প্লুরালে মিলে যাচ্ছে, তাহলে সেটাই আপনাদের আসলে অ্যান্সার হবে। অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করবে, কোশ্চেনের সাধারণত ল্যান্ডমার্ক থাকবে। চলুন আমরা প্রথম প্রশ্নটা একটু কোশ্চেনগুলোকে একটু সলভ করে দেখার চেষ্টা করি। আমাদের এই প্যাসেজটার ইনস্ট্রাকশন আমরা একটু খেয়াল করব কয়টা ওয়ার্ড লেখা যাবে। অবভিয়াসলি এখানে একটা ওয়ার্ড লেখা যাবে, উই ক্যান চুজ ওয়ান ওয়ার্ড অনলি। তো আপনারা এটাকে প্রথমে একটু খেয়াল রাখবেন যে কটা ওয়ার্ড আসলে লেখা যাবে, আমরা এটাকে খেয়াল করলাম। এবার আমরা প্রশ্নটার দিকে তাকাবো। প্রশ্নটায় একটা ছোট প্যাসেজের মতো আছে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্যাসেজটা থেকে অ্যান্সার গুলোকে বের করতে হবে। আমরা আগাবো হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমরা একটা করে প্রশ্নের অংশ পড়বো এবং সেটার অ্যান্সারটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা টার্গেট করব 38 এই প্রশ্নটাকে সলভ করার জন্য বা বের করে আনার জন্য। আপনাদের মধ্যে থেকে কেউ যদি একজন ভলান্টিয়ার হন তাহলে খুব ভালো হয়। কেউ ভলান্টিয়ার হতে চাচ্ছেন? এনিওয়ান? হাত তুলুন তো দেখি, কে ভলান্টিয়ার হতে চাচ্ছেন? ওকে, অনেকেই হাত তুলেছেন। সবার আগে হাত তুলেছেন হচ্ছে মোহাম্মদ আব্দুল আল মামুন। তো মামুনকে আমরা একটু আনমিউট করতে দিচ্ছি। ওকে, মামুন সাহেব শুনতে পাচ্ছেন আমার কথা? ভালো আছেন? ভালো আছি স্যার। আচ্ছা ঠিক আছে, পড়ুন কি লেখা আছে হেডলাইন থেকে একটু পড়ুন। ফান্ডিং এ স্মার্ট ইনভেনশন। আচ্ছা, ফান্ডিং শব্দটা বলতে বোঝাচ্ছে টাকা পয়সা ঢালা, তাই না? স্পন্সর করা আর কি, ইনভেস্ট করা। একটা স্মার্ট ইনভেনশনের ব্যাপারে ওরা কি করতে যাচ্ছে, স্পন্সর বা টাকা পয়সা ঢালতে চাচ্ছে। আপনি এরপরে প্রশ্নটা পড়া শুরু করবেন, পড়া শুরু করুন। প্রথম লাইনটা কি বলেছে? 30 years ago, the methods used by creators to fund their projects involved getting money from the bank or from someone the dash. দ্য ড্যাশ। আচ্ছা, 30 বছর আগে, তাহলে এখানে আমাদের জন্য একটা ল্যান্ডমার্ক হচ্ছে 30 বছরের এই ব্যাপারটা, তাই না? তো 30 ইয়ার্স এটা একটা ইন্ডিকেটর, কোথায় আছে আমরা খোঁজ করব। দ্য মেথড ইউজ বাই ক্রিয়েটর, যারা ক্রিয়েটর আছে তারা ফান্ড দেয়ার প্রজেক্ট, তারা যদি কোনো প্রজেক্টে ফান্ড মানে টাকা পয়সা ইনভেস্ট করতে চাইতো, তাহলে তাদেরকে টাকা নিতে হতো কোত্থেকে? ফ্রম দ্য ব্যাংক। তাহলে ব্যাংক আমাদের জন্য আরেকটা ল্যান্ডমার্ক। অর ফ্রম সামওয়ান ইন দ্য ড্যাশ, তাহলে আমরা খুঁজতে যাচ্ছি 30 বছর আগে ফান্ড করতে, মানে তার প্রজেক্টে ফান্ড করার জন্য টাকা কোত্থেকে পেত মামুন, রাইট? টাকা জি পাওয়ার স্যার। একটা সোর্স কি ছিল? ব্যাংক থেকে নেয়। আরেকটা সোর্স কি ছিল? কারো কাছ থেকে নেয়, Or তাই না? someone in the হ্যাঁ, হ্যাঁ। এইটাই হচ্ছে আমাদের প্রশ্নের জায়গা, যে কারো কাছ থেকে যে নিব সে কোন জায়গায় থাকবে, আসলে কোন জায়গা থেকে তার কাছ থেকে নিব। চলুন এবার আমরা একটু প্যাসেজে যাই। প্যাসেজে যাওয়ার আগে আমরা একটু খেয়াল করি এইটা প্যাসেজের লাস্টের প্রশ্ন, তাই না? তাহলে লাস্টের প্রশ্ন যেহেতু, এটা শুরুর দিকে নাও থাকতে পারে। আমরা একটু শুরু থেকে তারপরে একটু খেয়াল করব যে 30 বছর আগে ব্যাংক এরকম কোনো কথা কোথাও বলেছে কিনা। আমরা একটু এই প্রশ্নে পড়ার আগে আমরা তো বাকি কোশ্চেন গুলো কভার করব, তো ততক্ষণ আমরা মোটামুটি প্যাসেজ সম্পর্কে একটু জেনে গেছি আসলে। তো আজকে আমাদের একটু সময় লাগবে, আমরা একটু দেখি তো 30 বছর আগের কোনো কথা বা ব্যাংক শব্দটা আমরা কোথাও পাচ্ছি কিনা। এখানে বেশ মানি টানি লেখা আছে লাস্টের প্যারাগ্রাফে,
এখানে কি আমরা ব্যাংকের শব্দটা খুঁজে পাচ্ছি? মামুন দেখুন তো, লাস্ট প্যারাগ্রাফ থেকে আমরা উল্টো দিকে আগাচ্ছি আর কি। স্যার বুঝতেছি স্যার। লাস্টের দুটা প্যারাগ্রাফের দিকে দেখুন তো, ব্যাংক শব্দটা আমরা পাই কিনা। আচ্ছা, সবাইকেই দিলাম, সুযোগ দিলাম। আপনারা কেউ পেলে হাত তুলে আমাকে একটু জানাবেন। এখানে আছে স্যার একটা এন্টারপ্রেনার আছে? wants to fund a smart invention a few decades ago. আচ্ছা, FA ব্যাংক আছে? ব্যাংক নাই, ব্যাংক ব্যাংক তো থাকতে এখনো হবে। পাই নাই। হ্যাঁ, তারপর লাইনে ব্যাংক আছে, or he or she would have had to either raise a bank loan, এই যে borrow money from a রেইজ এ family ব্যাংক লোন, member. তাহলে এখানেই তো আমাদের বড় মানিও কথাটাও আছে, তাহলে এখানে হ্যাঁ নিশ্চয়ই আমাদের অ্যান্সারটা চলে এসেছে, তাই না? তো আমরা জি স্যার। শেষের দিকে কেন অ্যান্সারটা পেলাম? কারণ হচ্ছে এটা শেষের দিকের একটা প্রশ্ন ছিল। ফাইনাল এক্সামে আপনারা যখন যাবেন তখন এটা মানে এরকম সিরিয়ালি কিভাবে সলভ করবেন সেটা আমরা ওই যে লাস্ট ক্লাসটাতে ভালো করে আলোচনা করব, যতদিন আমাদের সবগুলো কোশ্চেন টাইপ সম্পর্কে জানা হয়ে যাবে। তো আপনারা লোকেশনটা পেয়ে গেলেন। এই জায়গা থেকে আমরা একটু পড়ি। আমাদের এই প্যাসেজটার নাম হচ্ছে প্লাস্টিক নো লঙ্গার ফ্যান্টাস্টিক। তো আপনি ব্যাংককে পেয়েছেন এই সেন্টেন্সে, আপনি স্মার্ট ইনভেনশনের কথাটাও পেয়েছেন। এখান থেকে আপনি আরেকবার একটু পড়ুন। আচ্ছা, ইফ অ্যান if an entrepreneur had wanted to fund a smart invention a few decades ago, he or she would have had to either raise a bank loan, borrow money from a family member, or use a credit card. থিংস হ্যাভ মুভড, Things have moved on slightly since then. স্লাইটলি মানে খুব বেশি চেঞ্জ হয় না আর কি, এটা আর কি বোঝালো যে থিংস ব্যাপারটা ওইটা থেকে খুব বেশি এখনো চেঞ্জ হয়নি, অল্পই হয়নি, একটু আগের চেঞ্জ মতোই হয়েছে, আছে। হ্যাঁ, আগের থেকে সামান্যই আসলে চেঞ্জ হয়েছে। হুম। তো আমরা একটু ম্যাচ করি, অ্যান্সারটা কি হবে। মামুন আপনার মতে অ্যান্সারটা কি? আর বাকি সবার জন্য চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি, আপনার কি অ্যান্সার যদি পেয়ে থাকেন একটু লেখার চেষ্টা করেন তো। 30 years ago, the method used by creator to fund their project, ক্রিয়েটরের সিনোনিম এখানে হচ্ছে entrepreneur, entrepreneur, fund their project involve getting money from the bank or someone in the dash. মামুন কি Someone হতে in পারে the answer? someone in the family. সামওয়ান ইন দ্য ফ্যামিলি। দেখি আমাদের অডিয়েন্স কি বলছে। অডিয়েন্স আপনার সাথে একমত হয়েছে, ফ্যামিলি লিখেছে সবাই, কিন্তু অনেকে একটা জিনিস ভুল করেছে। মামুন খেয়াল করুন, অনেকে ফ্যামিলির প্রথম অক্ষরটা বড় হাতের দিচ্ছে। মামুন এটা কি দেয়া যাবে? না, এটা দেয়া যাবে না। এটা দেয়া যাবে না, এটা দেয়া যাবে না। হয় আপনাকে দুটো হয় পদ্ধতি এক ফ্যামিলি পদ্ধতি পুরোপুরি, লিখতে হবে, হ্যাঁ, হয় আপনাকে অ্যাকর্ডিংলি। অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজে লিখতে হবে ফ্যামিলি প্যাসেজে হ্যাঁ, যেভাবে আছে, অথবা আপনাকে হচ্ছে সব অ্যান্সারই বড় হাতের অক্ষরে দিতে হবে। ওকে, আজকে আমরা সব অ্যান্সারই বড় হাতে দেওয়ার একটা প্র্যাকটিস করি। মামুন সুন্দর করে অ্যান্সারটা পেয়ে গেলেন। এবার মামুন কোন জায়গায় অ্যান্সার পেলেন, আপনি এটা যখন প্যাসেজ সলভ করছেন এই জায়গায় আপনি একটা মার্ক রাখবেন যে এইখানে আমি অ্যান্সারটা পেয়েছি। কারণ কি মামুন? কারণ বাকি প্রশ্নের এরপরে অ্যান্সারগুলো কোথায় সিকোয়েন্স আছে? গুলা Exactly. তারপরে থাকবে। তারপরে আমাদের কিন্তু আছে। গ্রেট, ওকে, মামুনকে ধন্যবাদ, সুন্দর করে উনি অ্যান্সারটা দিয়েছেন। ওয়েল, পরের প্রশ্নটা আমরা এখন সলভ করতে যাচ্ছি। পরের প্রশ্নটা এখানে, পরের প্রশ্নের আগে এখানে একটু লাইন আছে, লাইনের পর আবার ওরা আরেকটা জায়গায় চলে গেছে, এখান থেকে শুরু করেছি ইমিডিয়েট ফান্ডিং, রাইট? এই জায়গাটা আমাদের পড়বে হচ্ছে নিয়ামুল ইসলাম। আনমিউট করুন। ও আরিফিন ছিল, সরি, আরিফিনকে একটু সুযোগ দিয়ে তারপর নিয়ামুলকে সুযোগ দিচ্ছি। হ্যাঁ আরিফিন, আনমিউট করুন। Sir, thank you, sir. আচ্ছা আরিফিন, পড়া শুরু করুন। হ্যাঁ, ইন অর্ডার টু In order to get immediate funding, the method Ferrando took was to use a well-known dash to advertise his product and request financial support. ইন অর্ডার টু গেট ইমিডিয়েট ফান্ডিং, সাথে সাথেই ফান্ডিং পাওয়ার জন্য ফার্নান্দো নামে কোন একজন লোক, নাকি ফেরান্ডো? ফেরান্ডো নামক একজন লোক। এটা কিভাবে বুঝলাম আরিফিন যে এটা লোক? কিভাবে বুঝলাম? এটা প্রথম স্যার অক্ষর, প্রপার নাউন হিসেবে প্রথম প্রথম অক্ষরটা স্যার অক্ষর বড় বলাতে হাতের আছে। আছে, ক্যাপিটাল লেটারে আছে স্যার। হ্যাঁ, তো সে কি করেছিল? ওয়াজ টু ইউজ এ ওয়েল নোন ড্যাশকে সে ব্যবহার করেছিল অ্যাডভার্টাইজ করার জন্য তার প্রোডাক্টকে। প্রোডাক্টকে সে অ্যাডভার্টাইজ করলো এবং রিকোয়েস্ট করলো ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তার মানে সে ব্যাংক থেকে লোনও নেয় নাই, মানুষের কাছ থেকে মানে ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে টাকাও নেয় নাই, সে অ্যাডভার্টিজমেন্ট করছে যে আমার এই প্রজেক্টটা আছে এবং এখানে তোমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করো। এইটাকে বর্তমানে এটাকে কিন্তু ক্রাউড সোর্সিং বলে, তাই না? ক্রাউড সোর্সিং বলে। ইয়েস স্যার, ক্রাউড সোর্সিং। আমরা দেখি এরপরে
ফার্নান্দোর শব্দটা এবং অ্যাডভার্টাইজমেন্টের কোনো কথা আমরা পাচ্ছি এখানে না আছে তো। স্যার এই যে ফেরান্ডো ফেরান্ডো আর কি, ফেরান্ডো আছে পরের প্যারাগ্রাফে। একদম 4 নাম্বার যে এস স্যার এখানে এখানে সে একটা ফেরান্ডো কিছু পোস্ট পোস্ট করছিল তাই না, অ্যাডভার্টাইজের সাথে বোধহয় মিলে যাচ্ছে। আমরা একটু এখান থেকে পড়া শুরু করি। আরেফিন পড়া শুরু করুন। অন্ট্রাপ্রেনা, entrepreneurs হ্যাঁ অন্ট্রাপ্রেনা। entrepreneurs are still using the last 2 points options, but some are also tapping into the ever-growing pot of money that is becoming available in the management world for corporate social responsibility, that is CSR investments. And then there are other options for those who wish to raise money straight away. Ferrando posted স্ট্রেইট অ্যাওয়ে কথাটি ইম্পর্টেন্ট, কারণ আমাদের ওই কোশ্চেনে ইমিডিয়েট বলেছিল, ইমিডিয়েট ফান্ডিং, এটা আসলে মিলে যাচ্ছে স্ট্রেইট অ্যাওয়ে টাকা তোলার straight কথা। away. এখান থেকে আমাদের তাহলে অ্যান্সারটা আসবে ফেরান্ডো। Ferrando posted details about his water bottle venture on a large, recognized platform for funding creative projects. আমাদের মনে হয় আমরা অ্যান্সার পেয়ে গেছি। আরেফিন কি মনে হয় আপনার কাছে? আমি এটার স্ক্রিনশটটা দিচ্ছি সবার কাছে, আর আমরা চ্যাট বক্স ওপেন করছি। আরেফিন আপনি বলুন আপনার মতে অ্যান্সারটা কি হতে পারে। ইন অর্ডার টু গেট ইমিডিয়েট ফান্ডিং ফেরান্ডো কি মেথডটাকে ব্যবহার করেছিল? আর বাকি সবার জন্য আমরা চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। আরিফিন আপনার মতে অ্যান্সার কি হতে পারে বলে মনে হচ্ছে? একটা শব্দ আমরা শুধু লিখতে পারবো। কোথায় সে ইউজ অ্যাডভার্টাইজ করার জন্য কোন জিনিসটাকে সে ইউজ করেছিল? পোস্টেড ডিটেলস, তাই না? কোথায় পোস্ট ডিটেলস করেছিল? ওয়াটার বোতল ভেঞ্চারের Water bottle venture প্ল্যাটফর্ম স্যার। প্ল্যাটফর্ম। দেখি তো বাকিরা আপনার সাথে একমত হয় কিনা। চ্যাট বক্স ওপেন হয়েছে, আপনাদের জাতি আপনাদের অ্যান্সার কি সবার? সারোয়ার আপনার সাথে একমত হয়েছে। ওকে, প্ল্যাটফর্ম হবে নাকি লার্জ রেকগনাইজ প্ল্যাটফর্ম হবে আরফিন? স্যার ওয়ান ওয়ার্ড অনলি তো এখানে, তো যার কারণে রেকগনাইজ কথাটা ওরা ইনফ্যাক্ট বলে দিয়েছে। রেকগনাইজের সিনোনিম কি ইউজ করেছে বলুন তো? রিকগনাইজড সিনোনিম এখানে হচ্ছে ওয়েল নোন। ওয়েল নোন ইউজ করেছে, কারেক্ট। সো এই জন্য আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম, এবং দেখুন সবাই আপনার সাথে একমত হচ্ছে, এখানে আমাদের অ্যান্সারটা প্ল্যাটফর্ম হবে। ঠিক যেভাবে বানানো আছে সেটাই কিন্তু আমাদের ইউজ করতে হবে। প্ল্যাটফর্ম সিঙ্গুলার থাকলে প্ল্যাটফর্ম আছে, তাই আমাদের দিতে হবে প্ল্যাটফর্ম। ওকে, তো এই জায়গায় এসে আমরা একটু থামলাম। তো এবার আমরা হচ্ছে আরিফিন তো হলো, আমরা নিয়ামুলকে দিয়ে পরের প্রশ্নটা একটু পড়াবো। নিয়ামুল ইন এডিশন থেকে একটু পড়া শুরু করুন, কি লেখা আছে ইন এডিশন। In addition, Ferrando advised his donors that his company would create bottles in 2 colors, followed by a dash bottle once they had received a more significant amount. এই পর্যন্ত আমরা থামি। এছাড়াও ইন এডিশন, এছাড়া আমরা জানি মোরওভার আর কি, ফেরান্ডো অ্যাডভাইজ হিজ ডোনার, সে ডোনারদেরকে বলেছিল যে তার কোম্পানি উড ক্রিয়েট বোটলস ইন 2 কালার, বোতল 2 কালারের বোতল করবে, ফলোড বাই এ ড্যাশ বোতল, 2 কালারের বোতল করবে, তারপরে ফলোড বাই মানে তারপরে কি করবে, তারপরে আবার ড্যাশ বোতলও করবে যখন তাদের একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের টাকা চলে আসবে। যেমন চলেন আমরা এর পরে যাই, দেখি এটার অ্যান্সার আমরা বের করতে যাচ্ছি কিনা। ওয়াটার বোতল ভেঞ্চার, তাই না? এই আপিল থেকে একটু পড়া শুরু করুন তো দেখি আমরা পাই কিনা। He appealed for people to donate 30,000 USD of seed money, the money he needed to get his project going, and promised to give a bottle to anyone who provided more than $39 in donations. If he received the funds, he stated that the company would produce bottles in gray and white. If
60,000 60,000 was raised, a multicolored multicolor one would be made. হ্যাঁ হয়ে গেছে আসলে অ্যান্সারটা। তো নিয়ামুল, অ্যান্সার কি হতে পারে? চলুন আমরা প্রশ্নের সাথে ম্যাচ করে দেখি। নিয়ামুল প্রথমে ট্রাই করুন, এখানে কি বসতে পারে 40-এ? Multicolored. মাল্টি কালার। দেখি আপনার সাথে বাকিরা একমত হয় কিনা। সবাই চ্যাট বক্সে দেখুন তো আপনাদের মতো অ্যান্সার কি। একমত মাল্টি কালার্ড নাকি অন্য কিছু? মাল্টি কালার, এই তো সবাই একমত হয়েছে। ওকে, এবং এর সাথে সাথে আমাদের প্রশ্ন শেষ। আপনাদের সবার কাছে কেমন মনে হচ্ছে এই গ্যাপ ফিলিংটা? ভেরি ইজি স্যার, এত এদিকে আসবে? স্যার ইজি মানে বলতে একেবারে কি এখানে এক্সট্রিম ম্যান, এটা এসেছে, আর আপনার সাথে করতে লাগলে তো ইজি লাগে স্যার। এটা এসেছে, স্যার এটা আসবে স্যার মানে আপনি কি যখন দেখেন। করেন প্রশ্ন তখন তো হচ্ছে সব যে ইজি লাগে স্যার, পরে একা একা তো আর হয় এখন না। তো মনে হচ্ছে ব্যাপারই না, কালকে পরীক্ষা দেওয়া যাবে। ইয়েস সাইফুল ভাই, ইয়েস আই আচ্ছা, এগ্রি উইথ ইউ। এখানে একটা ইয়ে ছিল মাল্টি কালার্ড, কালারটা COLOUR এবং ইউ বাদ দিয়ে লেখেন কোনভাবে লিখবো? দুইভাবেই সঠিক। হ্যাঁ দুইভাবেই যেভাবে সঠিক, আছে কিন্তু এখানে এইভাবেই লেখার লিখবো। ক্ষেত্রে ব্রিটিশ আমেরিকান। আমি বানান ভুল করেছি। আচ্ছা, এখানে ওই যে ওই ওই কথাটাই জবাবটা ভাইয়া। হ্যাঁ, জি আদারণ যেভাবে ভাই আছে ওই সেভাবে কথাটাই লিখবো। জবাবটা হচ্ছে কি, ঠিক যেভাবে প্যাসেজে আছে ওইভাবেই লিখতে হবে। ঠিক আছে, লিসনিং এর থ্যাংক ক্ষেত্রে আপনি হয়তো আমেরিকান ব্রিটিশ দুইটা অ্যান্সারই দিতে পারবেন, আমি আপনাদের লিসনিং এর ক্লাসের সময় এটা বলেছিলামও। বাট রিডিং এর ক্ষেত্রে শেষ কথা হচ্ছে এটাই, প্যাসেজে যেভাবে আছে ওইভাবেই ইউ, দিতে হবে। থ্যাংক ইউ। স্যার এখানে অ্যাকচুয়ালি দুইটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পরীক্ষা যখন দিব তখন আমি এত টাইম নিয়ে তো আসলে পড়তে পারবো না, করতে পারবো এক। না, ট্রু। 2 নাম্বার হচ্ছে যে আমার তখন এখন যেরকম আমি প্রেশার নাই, এখন আমার প্রেশার যে আমি শিখছি, হুম ইট ইজ নট প্রেশার, হুম বাট হুম তখন আমার অ্যাকচুয়ালি প্রেশার থাকবে যে আই এম আন্ডার গোয়িং এ এক্সাম। হুম এই সো দুটোকে আমার আমরা মনে হয় কিভাবে হ্যান্ডেল করব? এই দুটো প্রশ্নের এক্স্যাক্টলি জবাব স্যার, দাও। এক্স্যাক্ট। আমি দুটো প্রশ্নের জবাব দিচ্ছি, এটার প্রশ্নের জবাব অবশ্য আমি আগেও দিয়েছি, আরো একবার আমি দিচ্ছি, আপনারা একটু সবাই খেয়াল করুন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্যার, ফাইনাল এক্সামে তো এত সময় পাবো না পড়ার জন্য। আপনারা এই মুহূর্তে টেস্ট দিচ্ছেনও না, আপনারা ট্রেনিংটা নিচ্ছেন, রাইট? ট্রেনিংটা আমরা যখন নেই, ঠিক যেরকম আমরা যখন সাইকেল চালানো শিখি, তখন আমরা ফাইনাল সাইকেল চালানোর আগে আমরা যখন শিখছি, তখন আমাদের বড় ভাই হচ্ছে আমাদের সাইকেলটা ধরে থাকে। সাইকেলটা ধরে থাকে যেন আমরা প্যাডেল দেওয়াটা শিখি। তো যখন আপনি প্যাডেল দেওয়াটা শিখে ফেলবেন, যখন আপনি জানবেন যে এটার অ্যান্সার গুলো সিরিয়ালি আসে, এখান থেকে আমরা ল্যান্ডমার্ক গুলোকে কিভাবে খোঁজ করব, যখন এই মাছ ধরাটা বা সাইকেল চালানোটা যখন আপনি শিখে যাবেন, তখন আপনার পিছনে বড় ভাইয়ের প্যাডেল সাইকেলটা ধরেও রাখতে হবে না, এবং আপনি এমনকি হাত ছেড়েও চালাতে পারবেন। ট্রেনিং পিরিয়ডের উদ্দেশ্যটা হচ্ছে আমরা টেকনিকটা বা প্রসেসটা যেন বুঝতে পারি। প্রসেস যদি আমরা একবার বুঝে ফেলতে পারি, তারপর সেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো দ্রুত, রাইট? এটাকে বলে এফিসিয়েন্সি, রাইট? শুরুতে আমরা যখন শিখছি তখন আমরা এফিশিয়েন্ট থাকি না, আমরা প্রথমে শিখি, শেখার পর আমরা সেটাকে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছি, আমরা সেটাকে দ্রুত অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং আমরা আস্তে আস্তে দ্রুততর হই। এফিশিয়েন্ট মানে হচ্ছে এটাই, কারেক্ট অ্যান্সার দেয়া এবং দ্রুত দেয়া, যেটার জন্য প্র্যাকটিস লাগবে। বাট তার আগে আপনাদের জানতে হবে সাইকেলটা চালাতে হয় কিভাবে। সাইকেল চালাতে হয় কিভাবে সেটা না জেনে আপনারা যদি সাইকেল নিয়ে খুব জোরে পরীক্ষার স্টাইলে দৌড়াদৌড়ি শুরু করে দেন, আপনারা কিন্তু সাইকেল চালাতে পারবেন না। তো এই মুহূর্তে আমরা যেটা করছি, ট্রেনিং এর অংশ হিসেবে আমরা সাইকেল চালানোটা শিখছি, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে প্রেসারের যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে প্রেসার হ্যান্ডলিং এর যে ব্যাপারটা আছে, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এটা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা করে এটাকে ডিল করতে হয়। এবং এখানে ঝামেলা আরেকটু বেড়ে যাচ্ছে। এখানে প্রথমত পজিটিভ একটা ব্যাপার আছে, নেগেটিভ একটা ব্যাপার আছে। ক্লাসের এনভায়রনমেন্টটা আমরা যখন করছি আমরা রিল্যাক্স হইতে, এটা ট্রেনিং এর অংশ, আমরা বুঝে নিচ্ছি। কিন্তু ফাইনাল এক্সামের সময় আমাদের প্রেশার থাকবে, ট্রু, কিন্তু তার আগে আমরা প্রেশার হ্যান্ডলিং এর আরো বিভিন্ন স্টেজ পার করব। যেমন আমি আপনাদেরকে মক টেস্ট নেব, আমি আপনাদের লাস্ট ক্লাসটা যেটা আমি আপনাদের নেব, যেখানে সব কোশ্চেনটা একসাথে কিভাবে সলভ করতে হয়, এবং আমি আপনাদেরকে আমার ওই টেকনিকটাও বলবো আর কি, যে কিভাবে আমি 1 ঘন্টার টেস্ট 30 মিনিটে আসলে দিয়েছিলাম ফাইনাল এক্সামটা এবং 9 পেয়েছি। সো এই জিনিসগুলো হচ্ছে সবই প্রেশার হ্যান্ডলিং এর অংশ। ওকে, আফজালের কাহিনী কি? প্রত্যেকদিন ক্লাসে চার্জ থাকে না কেন? ওই তুই ফোন দিয়ে কি করস? টিকটক করস? কই আফজাল, কই আফজাল, লিখে পাঠাও তুমি টিকটক বানাও কিনা।
এনিওয়ে আমি চ্যাট বক্স একটু অফ করছি, যারা ফোনে আছে তাদের স্ক্রিন দেখতে সমস্যা হয় জন্য। সো দ্বিতীয় প্রশ্নের জবাবটা, যেটা ভ্যালিড একটা প্রশ্ন, যে স্যার আমরা প্রেশার ম্যানেজমেন্টে কিভাবে করবো এক্সাম এনভায়রনমেন্টে। তো যখন আপনাদের কোর্সের ক্লাসগুলো শেষ হচ্ছে, মানে প্রাইমারি স্টেজে যখন আপনারা প্রশ্নগুলোকে কিভাবে সলভ করতে হয় সেটা জেনে যাচ্ছেন, তারপর আপনাদের এক্সাম স্টাইলে 3 ধাপে প্রিপারেশনটা নিতে হবে, এবং সেটাও আপনারা আমার আন্ডারে নেবেন। যদিও আপনাদের কোর্স শেষ হয়ে যাবে, স্টিল আপনারা আমার আন্ডারে এক্সামিনেশন প্রিপারেশন নেবেন, যেটা এই মুহূর্তে আপনাদের প্রিভিয়াস আপনাদের সিনিয়র ব্যাচের স্টুডেন্টরা আমার সাথে নিচ্ছে। এক্সামিনি প্রিপারেশন নামে আমি ওই ট্রেনিংটা দেই। ওই ট্রেনিং এর অংশ হিসেবে আপনারা ছোট ছোট করে প্রথমে বাসায় টেস্টের মতো করে দেবেন। দ্বিতীয়ত আমার দেওয়া মক টেস্ট গুলো, পিডিএফ গুলো প্রিন্ট আউট করে নিজেরা এক্সামের এনভায়রনমেন্টের মতো করে দরজা টরজা বন্ধ করে একটানা দেবেন। এটা সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজে আপনারা যে সেন্টারে পরীক্ষাটা দেবেন সেই সেন্টারে আপনারা কিছু মক টেস্ট কিনবেন, এবং আমি সেক্ষেত্রে সাজেস্ট করব ওই সেন্টারগুলোতে রেজিস্ট্রেশন করতে। নতুন যেই মক টেস্টের সেন্টার, মানে নতুন যে এক্সাম সেন্টারগুলো আছে তারা ফ্রি মক টেস্ট দেয়। তো যদি এটা হয় তাহলে ভালো, ফ্রি মক টেস্ট পেয়ে গেলেন 4টা 5টা। ওই পেনস্টনের কথা কে জানি জিজ্ঞেস করলো একটু আগে, তো পেনস্টনে এরকম ফ্রি মক টেস্ট দেয়। সো ও বলছিল 3টা মক টেস্ট দিচ্ছে ফ্রি। সো যদি মক টেস্ট দেয় তো ভালো, না হলেও এখানে আপনারা হয়তো হাজার খানেক 1000 2 টাকা একটু ইনভেস্ট করলেন, কিছু মক টেস্ট কিনবেন এক্সাম এনভায়রনমেন্টের সাথে হ্যান্ডেল করার জন্য। সো প্রেশারটা আপনাদের হ্যান্ডেল করতে হবে স্টেপ বাই স্টেপ, বাসায় প্র্যাকটিস করে, বাসায় মক টেস্ট দিয়ে, এবং সেন্টারের মক টেস্ট দিয়ে আপনারা আস্তে আস্তে প্রেশারটাকে হ্যান্ডেল করবেন। ওকে, এইটা হচ্ছে ওভারঅল আমাদের লং টার্মের প্ল্যান। ওকে ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছেন প্ল্যানটা? সবাই কি বুঝতে জি স্যার, পেরেছে? বুঝতে পেরেছি। না অ্যাকচুয়ালি আপনি যে বললেন না কেমন লাগছে, আমি বললাম যে অ্যাকচুয়ালি এই দুটো স্যার ঠিক মতো আমাদের সময় মক ক্লাস টেস্ট হ্যাঁ, করবে। পর্যন্ত মানে যেতে প্রথম কোন মাস প্রথম পর্যন্ত ওভারে সময় কেমন লাগবে? লাগতেছে এটা হচ্ছে কথা। আমাদের মক টেস্ট প্রিয়তার প্রশ্নটা বুঝিনি, আবার বলুন। মানে আমাদের এই ক্লাস শেষ কোর্সটা হয়ে মক টেস্ট পর্যন্ত 1 মাস, প্র্যাকটিস করতে 1 মাসের ফেব্রুয়ারি 1 মাসের পুরোটাই প্ল্যান লাগবে? থাকবে। 1 মাসের প্ল্যান আর কি, 1 মাস বা তার কমেও যদি কারো হয়, কারো যদি আর্লি পরীক্ষা দিতে হয়, যেটা আমি স্যার আপনাদের আমি কোর্সে শুরুতে ফেব্রুয়ারিতে বলেছিলাম। পরীক্ষা দিয়ে দিতে কত চাচ্ছিলাম, তারিখে? তাহলে 16? স্যার আমি ডেট নেই নাই, কিন্তু আমি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে চাচ্ছি। দিতেই হবে আপনি। না আমার ওরকম না, আমি জাস্ট প্রিপারেশনের সময়টা আর বাড়াতে চাচ্ছি না। প্রিপারেশনের জন্য আমি আপনাদেরকে এটা অবশ্য আমি ওরিয়েন্টেশনে বলেছিলাম, আবার একটু বলছি, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা কোর্সটা শেষ করার পরে রেজিস্ট্রেশন করবেন 1 মাস হাতে রেখে সময়। এজন্য আমি বলছিলাম যে আপনাদের পুরো প্রিপারেশন নিতে 3 মাসের মতো সময় লাগবে। 2 মাস 1 সপ্তাহ আপনাদের আইএলটিএস এর কোর্সটা চলবে, এবং তারপরে 1 মাস আপনারা সময় নেবেন প্রিপারেশনের জন্য আমার সাথে। তো যাদের হাতে তাহলে কি সময় স্যার আছে তাদের জন্য, মার্চে ডেট নিলে ভালো হবে আমার? হ্যাঁ, 1 মাস সময় নিয়ে আর কি, কোর্সটা শেষ হওয়ার পরে 1 মাস সময় নিয়ে আপনি পরীক্ষা দেবেন। সো ওই আচ্ছা লাস্টের 1 মাস আপনার সবচেয়ে ভালো প্রিপারেশন হবে, কারণ লাস্টের 1 মাসে আপনি ওই যে খেয়াল করতে থাকবেন আর কতদিন বাকি আছে। আর যাদের কাছে তাড়াহুড়া আছে বা করতেই হবে, সেক্ষেত্রেও আপনারা সবাই পরীক্ষা দেওয়ার 1 মাস আগেই আমার সাথে যোগাযোগ করবেন যে স্যার আমার কোর্সের শেষ হলেই আমাকে পরীক্ষা দিতে হবে। সো ইন দ্যাট কেস স্টিল আপনারা 1 মাস আগে আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি আপনাদেরকে তাহলে এক্সামিনিং গ্রুপে অ্যাড করে দিব। ওটা এক্সটার্নাল একটা গ্রুপ, যেখানে আপনাদের ওই এক্সামিনেশনের ট্রেনিংটা দেই আমি। স্যার একটা ওকে কোশ্চেন ছিল। সারোয়ার বলুন, দ্রুত দ্রুত দ্রুত। কোশ্চেনটা হচ্ছে মানে আপনি লিসেনিং এর যেগুলো দিছেন মাত্র কয়েকটা প্রশ্ন, এই জন্য আর কি। মানে কম্পিউটার বেস যে লিঙ্কটা দিচ্ছেন না, মাত্র কয়েকটা প্রশ্ন আছে এখানে, এই জন্য। ওখানে সবগুলো টাইপের প্রশ্ন। ও আরো আরো আপনি ওইটা দেখেছেন তো, রাইট? জি, ওটা ওটা তো করেছি প্র্যাকটিস আমি, করছেন, এবং এবার আমি ফুল টেস্ট আরেক দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আরো করতে ওইখানে চাচ্ছি। আমি আসলে ওয়েট করছিলাম আপনারা কারা কারা মক টেস্ট মানে কম্পিউটার বেস দিবেন, তারা ওখানে একটু রেসপন্স করবেন। আপনারা কেউ রেসপন্স করেন নাই, তো এই জন্য আর পরের টেস্ট গুলো দেয়নি। আমি ভাবছি আপনারা কেউ দিবেন না, তো ওখানে একটু কমেন্ট করে দিন। আমার বিশাল কালেকশন আছে, বিশাল কালেকশন, মানে শেষ নাই, শেষ নাই কালেকশনের। আপনারা ওইখানে একটু কমেন্ট করে দিন, আমি আপনাদের আরেকটা পোস্টে কম্পিউটার বেসের সবার সোর্স দিয়ে দিচ্ছি। এনিওয়ে আমরা, আচ্ছা আমরা বাকি প্রশ্নগুলো আবার পেজে করবো। হ্যাঁ, এখন আমরা আরেকটু অংশ আমাদের বাকি আছে, আমরা ওটাতে একটু আসতেছি। তো আপনারা সামারি কমপ্লিশনটা দেখলেন, আপনারা জেনারেল ট্রেনিং এ দেখলেন, জেনারেল ট্রেনিং এবং একাডেমিকদের সামারি কমপ্লিশন মোটামুটি একই। আমি এখন একাডেমিকদের আরেকটা প্যাসেজের আপনাদের সামারি কমপ্লিশন একটু দেখাতে চাচ্ছি। আমরা লাস্টের দিন কোনটা করছিলাম, হঠাৎ করে ভুলে গেলাম কোনটা। একাডেমিকদের
তার আগে পেজটা দেখি তো, পেজ নাম্বার গুলো 26 আছে, কেমনি 17 এর 26 দেখি, ও 16 এর 26 আছে দেখি, 16 21 অ্যালগরিদম। এটা একটা সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। তাহলে আপনারা এইমাত্র যেটা দেখলেন সেটা হচ্ছে সামারি কমপ্লিশন উইদাউট ক্লুজ। নিয়মটা আপনারা মোটামুটি দেখলেন, এবং আপনারা যে জিনিসটা দেখলেন যে এখানে গ্যাপের শব্দগুলো হচ্ছে কি আগে পরের শব্দগুলোকে খেয়াল করে আমরা একটু অনুমানের চেষ্টা করবো, তাই না? বেসিক আইডিয়াটা কি? বেসিক আইডিয়াটা হচ্ছে যখন আমরা অ্যান্সার গুলো দেখছি, অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করে আসবে, অ্যান্সার গুলোতে জেনারেলি ল্যান্ডমার্ক থাকবে, যদি ল্যান্ডমার্ক না থাকে যেই প্রশ্নের সাথে ল্যান্ডমার্ক আছে সেগুলোকে আমরা আগে করব, তাহলে আমরা বুঝতে পারবো যে যেটার সাথে ল্যান্ডমার্ক নাই সেটা কোথায় আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা আশেপাশের কথাগুলোকে পড়তে হবে, তাহলে আমরা অনুমান করতে পারবো ফাঁকা জায়গায় যে শব্দটা বসছে সেটা নাউন প্রোনাউন হবে কিনা, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হবে কিনা, টেন্স কোনটা হবে, সিঙ্গুলার প্লুরাল হবে কিনা, রাইট? এটা হচ্ছে আমাদের সামারি কমপ্লিশনের থিওরি। সবাই ওকে, রাইট? বুঝতে পেরেছি। এইবার যদি ক্লু দিয়ে দেয় তাহলে কতটুকু চেঞ্জ হবে, জিনিসটা কি কঠিন হবে নাকি সহজ হবে? এইবার আপনারা একটু আমার সাথে দেখেন, রুলটা রাখলাম আমি, কিন্তু একটা রুলকে নিয়ে আসিনি, দেখছেন যে ইউ ক্যানট চেঞ্জ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, তাই না? কারণ এবার আপনাদের ওয়ার্ড আসলে প্যাসেজ থেকে নিতে হবে না। কোত্থেকে আমরা নিব? লেটস সি। এইটা আমাদের একটা প্যাসেজের সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। প্যাসেজটার নাম হচ্ছে ফিউচার অফ ওয়ার্ক। এটা কেমব্রিজ 16 একাডেমিকদের পেজ 24-এ আছে। কোশ্চেনটা হচ্ছে পেজ 27-এ। এখানে যতগুলো দেওয়া আছে সবগুলোই হচ্ছে আমাদের উইথ ক্লুজ। আমি এই পেজটাকে রাখলাম, বাকিগুলো তো ঠিক এখন যে নিয়মটা আমি দেখাবো একই নিয়মে আপনারা আসলে সলভ করবেন। ওকে, ঠিক আছে সবাই? কেমব্রিজ 16 পেজ 27-এ আছে। ওকে, প্যাসেজটার নাম কি? প্যাসেজটার নাম হচ্ছে দ্য ফিউচার অফ ওয়ার্ক। এই প্যাসেজটাকে আপনাদের কারোর সাথে পড়ানো হয়েছে? প্যাসেজটা কোন অংশ? এই কোশ্চেনটা তো পড়াই নাই, কোন অংশ পড়ানো হয়েছে কিনা? স্যার না, পড়ানো হয়নি। ফ্রি পড়ানো হয় ক্লাসগুলো নাই তো স্যার। পড়ানো হয়নি, রাইট? আচ্ছা, না এটা স্যার। খুবই ইন্টারেস্টিং একটা প্যাসেজ। এটাতে আরো কয়েকটা ইন্টারেস্টিং কোশ্চেন আছে যেগুলো আমি মাল্টিপল চয়েস বিশেষ করে আমি আপনাদেরকে এটা আরেকবার পড়াবো। আর সামারি কমপ্লিশনের জন্য এটার অংশ আংশিক ব্যাপারটা আমরা আজকে পড়বো। আমরা প্যাসেজটা পড়ি নাই কেউ, আমরা কিভাবে এটা না পড়েই সলভ করতে পারি চলেন দেখি। নাও লেটস সি। শুরু হয়েছে এই জায়গায়, দ্য অ্যালগরিদমিকেশন অফ জবস। এই জায়গা থেকে আমি প্রশ্নটাকে নিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটা সলভ করবেন হচ্ছে মিম সালসাবিলা। আপনার নামের মিনিং কি আপনি বলছিলেন আমাদেরকে এর আগে? সালসাবিলা জি মানে স্যার। কি? বলেন, আর বলেন। বেহেশতের ঝর্ণা বা নহর বলে যেটা। আহ, কি সুন্দর না মিনিং, খুবই সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এখান থেকে এবার মিম আমরা সলভ করবো। হ্যাঁ, রুল তো জানি আমরা, চলেন পড়া শুরু করি। প্রথম লাইনটা একটু পড়ুন। স্যার স্টেলা হ্যাঁ, স্টেলা প্যাচিডি। ও স্টেলা, সরি। Stella Passidi of Cambridge Judge Business School has been focusing on the algorithmication of jobs which rely not on Rely. production but on information. Sorry. হ্যাঁ, পাঠানো ইনফরমেশন। আপনি কি এটা সলভ করছেন স্যার এতক্ষণ ধরে? না স্যার, না বই বের করছি তো তখন ওটা আমি পড়েছি, ডাটা লেখা তো ওটা ডাটার সিনোনিমস আর ইনফরমেশন, তো ওই হিসেবে আমি বলছি। আচ্ছা, তাহলে কি আমরা অন্যটা সলভ করবো মিম, যেহেতু আপনি এটা সলভ করে ফেলছেন? না স্যার, এটা করিনি স্যার, এটা এখনই জাস্ট করলাম। মনে হলো, রাইট? তাহলে বোধহয় এটা একটু জি স্যার। সোজা। তাহলে আমরা আরেকটা থেকে সলভ করি, সমস্যা নেই, আমাদের আরো তো আছে। 45 আছে আরেকটা, চলেন মিম আপনি সলভ পরের করবেন, গুলা তো সমস্যা আর আমি পড়তে পারিনি, ওগুলো তো কঠিন হতেও পারে, বা দেখে নেওয়াই ভালো হবে স্যার, তো মাত্র সামারি 2টা। কমপ্লিশন অত কঠিন না মিম, সামারি কমপ্লিশন অত কঠিন ও না। আচ্ছা। সামারি কমপ্লিশন সব এই একই, সব এই একই। 45-এ চলেন আবার একটু দেখি আমরা সবাই। 45 নম্বর পেজে কি আছে? এই যে মাইক্রোবস, কি জিনিস?
এটা আমরা এখন একটু সলভ করবো সবাই, হ্যাঁ দেখি একই জিনিস, এটা আপনারা হোমওয়ার্ক দিয়ে দেবো, আপনারা এটা আবার সলভ করতে পারবেন, ডোন্ট ওয়ারি। অ্যালগরিদমিকেশন অফ জবস, পারবেন এটা আপনারা। আচ্ছা, আমরা এখন কোন পেজে আসলাম? আমরা এসেছি পেজ 45 হ্যাঁ 45-এ। সবাই একটু একাডেমিক যারা আছেন দেখুন, আর বাকি সবাই একটু স্ক্রিনের দিকে খেয়াল করেন, তাহলেই হবে। হ্যাঁ, স্ক্রিনের দিকে খেয়াল করুন। ওকে, এবার একইভাবে আমরা এটাকে সলভ করব। মিম, হেডলাইনটা একটু পড়ুন। We should be more tolerant of microbes. উই শুড বি মোর টলারেন্ট। টলারেন্ট মানে কি? সহ্য করার ক্ষমতা, হ্যাঁ, আমাদের আরো মাইক্রোবকে টলারেন্স। সহ্য করতে হবে। মাইক্রোব জিনিসটা কি? কোনো মানে ছোট জীবাণু, কোনো জীবাণু, 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 তাই না? হ্যাঁ জি স্যার, জি স্যার, জীবাণুদেরকে, হ্যাঁ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাণুদের প্রতি আমাদের আরো জীবাণু, টলারেন্ট হওয়া উচিত। জি স্যার। পড়া শুরু করুন, কি লিখেছে? Young's book argues that we should be more tolerant of microbes. Many have a beneficial effect, and only a relatively small number lead লিড to টু dash. ড্যাশ। আচ্ছা, এবার বুঝে নেওয়ার চেষ্টা করুন এখানে কি জানতে চাচ্ছে। হ্যাঁ, আমরা আগে কোন কিন্তু একটা প্যাসেজে যাচ্ছি না, সবাই একটু খেয়াল জি করুন। স্যার, মিম আর আমি এখন যে একটু পড়তেছি, আপনারা কিন্তু চ্যাট বক্সে আমাদের এখনই কিছু সাজেশন আপনাদের দিতে হবে। আমরা এখনই প্যাসেজে যাব না, আমরা একটু বুঝে নিই জিনিসটা। ইয়াং হচ্ছে একজন লোকের নাম, তার যে জি বইটা স্যার। আছে, আর্গিউস শব্দটার মানে কিন্তু বিতর্ক করা না। আর্গিউ মানে হচ্ছে জোর লোকের দেয়া, নাম, এমফেসাইজ দেয়া। হ্যাঁ, ও মনে রাখবেন, জি স্যার। আর্গিউ মানে হচ্ছে এমফেসাইজ, এমফেসাইজ করা। তো সে এমফেসাইজ করেছে যে উই শুড বি মোর টলারেন্ট অফ মাইক্রোব। এটা মিম তো একটু আগে বললেন, এটা মিনিং আমাদের আরো সহ্য করে নেওয়া উচিত, আসলে সহনশীল হওয়া উচিত মাইক্রোবসদের প্রতি। মেনি বলতে এখানে কাকে বোঝাচ্ছে মিম? স্যার মেনি বলতে মাইক্রোস মাইক্রোবস কে, কে বোঝাচ্ছে, হ্যাঁ। জি মেনি স্যার, বলতে এখানে মাইক্রোবস কে বোঝাচ্ছে। মেনি জি এখানে স্যার। প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, ইনডেফিনিট প্রোনাউন বলে এটাকে। মেনি বলতে মাইক্রোবস কে বোঝাচ্ছে। মেনি হ্যাভ এ বেনিফিশিয়াল ইফেক্ট, মানে মাইক্রোবসদের অনেকেরই বেনিফিশিয়াল ইফেক্ট আছে, এন্ড অনলি এ রিলেটিভলি স্মল নাম্বার, তারা কিছু একটার দিকে নিয়ে যায়, লিড টু ড্যাশ। তাহলে এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে যে অনেকেরই বেনিফিশিয়াল ইফেক্ট আছে মাইক্রোবের, আর অনলি এ স্মল নাম্বার অফ মাইক্রোবস কিছু একটার দিকে নিয়ে যায়। এখন আমরা প্যাসেজে আগে যাব না, আমাদের যেহেতু এখানে ক্লু আছে, আগে আমরা সবাই এই ক্লুগুলোর মধ্যে একটু খেয়াল করব কোনগুলো আমাদের সম্ভাব্য গ্রামাটিক্যালি অ্যান্সার হতে পারে আর কোনগুলো অ্যান্সার হতে পারে না। ঠিক আছে? তো মিম জি স্যার। এবং সবাই আপনারা খেয়াল করুন যে এখানের কোন কোন শব্দগুলো এই 17তে বসতে পারে, এখানের শব্দগুলো গ্রামাটিক্যালি কারেক্ট কোনগুলো। আমি চ্যাট বক্সটা ওপেন রাখতেছি, আপনারা একটু লিস্ট স্যার করে লেখার চেষ্টা করুন, আর মিম আমাকে একটু বলুন। স্যার প্রথমত সলিউশন ইলনেস কি হতে হবে? পারে, সলিউশন কি হবে? না না সলিউশন, সলিউশন, স্যার ইলনেস হতে পারে, সলিউশন হচ্ছে না। ক্লিনলিনেস হতে পারে, Part- পার্টনারশিপ হতে পারে। হবে না, না স্যার, মাইক্রোস তো Yes. পার্টনারশিপের কোনো ব্যাপার স্যাপার না। Only a small relative led to destruction ডিস্ট্রাকশন মিন্স স্যার মানে ই করে ধ্বংস, সরাই নেওয়া বা ধ্বংস। এরকম কি? হ্যাঁ, ধ্বংস। জি স্যার, এটা ধ্বংস যেহেতু করে। ভালো বলছে, এদিকে খারাপ কিছু বলতেই পারে, সো ডিস্ট্রাকশন। জি স্যার, এটা হতে পারে, হতে পারে। এক্সাজারেশন মানে অতিশয়োক্তি, বাড়ায় বলা, বাড়াই বল। বুঝতেছে? না স্যার এটা ই হবে না। ক্লিনলিনেস, আপনি রাখতে চাচ্ছেন এটা, তাই না? হ্যাঁ, কারণ এটা আচ্ছা, রাখলাম। অপরিষ্কার, আচ্ছা, আর এফ হচ্ছে রেগুলেশন মানে আইন। এটা হবে না এটা স্যার। আচ্ছা, নিউট্রিশন হবে? না নিউট্রিশন স্যার, তো এটা তো মাইক্রোব ভালো থেকে হতে পারে না। না ইলনেস, স্যার, ইলনেস, হ্যাঁ এটা হতে এটা পারে। হতে পারে। তাহলে আমরা হাতে রাখলাম সি, ই এবং জি, ডিস্ট্রাকশন, ক্লিনলিনেস এবং ইলনেস। বাকিরা সবাই একটু দেখি চ্যাট বক্সে সবাই কি বলতেছে। হ্যাঁ, মোটামুটি সবাই আমাদের সাথে একমত। সি, জি আর ইর মধ্যে একটা আমাদের কিন্তু অ্যান্সার হতে পারে। আমরা এটাকে রাখলাম আমাদের অপশন হিসেবে। ওকে, এবার আমরা প্যাসেজে যাব। প্যাসেজে গিয়ে আমরা দেখব এখান থেকে কোনটা আসলে প্যাসেজ ওয়াইজ আমাদের কারেক্ট অ্যান্সার। প্যাসেজে গিয়ে আমরা খুঁজবোটা কি? প্যাসেজে গিয়ে আমরা দেখবো স্যার বইয়ের নাম ওই যে ইয়ংস বুক, ইয়ং এই এর বই, ওয়ার্ডটা আমাদের
ল্যান্ডমার্ক পারে। হতে পারে। জি দেখি তো স্যার। ইয়াং এর বই রিলেটেড কথা। এবং আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এটা কিন্তু লাস্ট কোশ্চেন, তাই না? না লাস্ট না, জি মিডিলের স্যার। কোশ্চেন। তাহলে মিডিলের স্যার এই যে দা কোশ্চেনের জবাব রিডার্স অফ ইয়ংস বুক মাস্ট বি প্রিপেয়ার্ড, এটা হচ্ছে 1 2 3 হুম 4 5 আবার 6 পরের 7 অংশের 8 দিকে একটা আছে, দেখেন ফ্রেন্ডলি একটা শব্দ আছে। সো এটাও হয়তো আমাদের ল্যান্ডমার্ক হতে পারে। তো আমরা ওভারঅল একটু দেখি প্যাসেজে ইয়াং এর বুক সব জায়গায় আছে, রাইট? আমরা আচ্ছা একটু আছি দেখি তো প্রথম স্যার দিকে, উপরে। প্রথমে অ্যান্সার থাকার কথা না, মিডিলের দিকে অ্যান্সার থাকার কথা। তারপর দেখি স্যার মিডিলেই বইয়ের আছে। কথাটা, বইয়ের কথাটা কোত্থেকে শুরু হয়েছে। বই 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 বই, এই যে এখান 7 থেকে ইয়াং প্যারাগ্রাফেও আছে স্যার 7টা। 7 Sir, Young's book is a many ways of play for microbial tolerance, টলারেন্টের কথা বলছে, এই pointing out. মিলে গেল। হ্যাঁ জি টলারেন্ট, আবার দেখেন এখানে ফ্রেন্ডলি কথাটাও আছে, তাই না? ফ্রেন্ডলি জি স্যার। কথাটাও আছে, তাহলে এখানে কিন্তু আমাদের একটা মিলতে পারে। চলুন আমরা একটু দেখি, এটার সাথে মিলিয়ে দেখি। তাহলে আমরা কিভাবে খুঁজলাম? আমরা হচ্ছে দেখলাম মিডলের দিকে, যেহেতু এর প্রশ্ন মিডলের দিকে এটার অ্যান্সার থাকতে পারে, সেই জন্য আমরা এখানে খুঁজেছি। আমরা একটু দেখতেছি এখান থেকে, এই জায়গাটুকু থেকে এখানকার কোনো ওয়ার্ড ম্যাচ করতেছি কিনা। তো স্যার এই একটু যে ডিজিজ পরে কথাটা, মিম জি স্যার। পড়া শুরু করুন একটু। ইয়াংস আচ্ছা, বুক Young's book is in many ways to play for microbial tolerance, pointing out that while fewer than 100 species of bacteria bring disease, many thousands more play a vital role in maintaining our health. স্যার এখানে ইলনেস হবে, কারণ ডিজিজ আর ইলনেসটা হচ্ছে সিনোনিম। ম্যাচিং, হ্যাঁ আর এটা ব্রিং মানে মাত্র 100 ব্যাকটেরিয়া বা ভাইরাস যেটা স্পেসিস বলি, এটা ওইটা বলছে ডিজিজ অনলি আছে স্যার। রিলেটিভলি স্মল, জি অনলি স্যার। রিলেটিভলি জি স্যার। স্মল। আর মেনি জি বলতে স্যার। ওই যে মেনি থাউজেন্ডস এর কথা বলছে। তো আমরা হ্যাঁ দেখি আর আমাদের পরে অডিয়েন্স, হ্যাঁ আপনার কলিগরা সবাই একমত কিনা। হ্যাঁ মনে হচ্ছে সবাই একমত। আমাদের অ্যান্সারটা বোধহয় জি, রাইট? জিটা আমাদের অ্যান্সার জি হয়ে স্যার। যাচ্ছে, রাইট। ওকে, তাহলে আমরা অ্যান্সার দিয়ে দেব জি, এবং আমরা মনে রাখবো যে একটা অ্যান্সার আমাদের কিন্তু শেষ হয়ে গেল, জি আমাদের আর অ্যান্সার হবে না। জি স্যার। ওকে মিম, কি মনে হলো? এ ধরনের কোশ্চেন পারা যাবে না যাবে না? স্যার ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা এরপরে কে প্রশ্নের জবাব দেবে? মুসলে কি জবাব দিতে চাচ্ছেন? মুসলে একটু আনমিউট করুন তো। হ্যাঁ পড়তে যাচ্ছেন পরের অংশ? আচ্ছা তাহলে পরের প্রশ্নটা পড়ে ফেলুন। And although it is misleading to think of microbes as friendly, we should also stop thinking of them as the enemy. In fact, এখানে কোনো প্রশ্ন নেই, তাই না? আচ্ছা sir. তারপর In fact, we should accept that our relationship with microbes is one based on dash. আচ্ছা তাহলে এখানে আমাদের এবার হচ্ছে খুঁজতে হবে এখানকার কোন শব্দটা অ্যান্সার আমাদের হতে পারে। ওকে, এখান থেকে আমরা কিছু শব্দকে বাদ দিব, যেমন আমরা, আচ্ছা আবার আমরা প্রশ্নটাকে নিয়ে আসি, বাদ দিই। এই তো হ্যাঁ, তো আমরা এখান থেকে বাদ দিব হচ্ছে এই অংশটাকে, জি কে, কারণ জি অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা এবার আমরা একটু লাইনটা আবার একটু খেয়াল করি, বুঝলে সুন্দর করে পড়ছেন যদিও। ইট ইজ মিসলিডিং বলতে কি বোঝাচ্ছিল? Is misguide বা মিসগাইডেড, গুড, মানে এটা ভুল, আসলে এটা ইটস রং। জি। এটা রং যে আমরা ওদেরকে ফ্রেন্ডলি ভাবতে পারি না, আবার ওদেরকে এনিমিও আমরা ভাবতে পারি না। মাইক্রোবদেরকে ফ্রেন্ডলি ভাবারও কিছু নাই, এনিমি ভাবারও কিছু নেই। ইনফ্যাক্ট সত্যিকার অর্থে উই শুড একসেপ্ট দ্যাট, আমাদের এটা মেনে নিতে হবে যে আওয়ার রিলেশনশিপ উইথ মাইক্রোবস, মাইক্রোবদের সাথে আমাদের যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে মূলত বেসড অন কিছু একটা। বেসড অন হোয়াট, কিসের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে? লাইক গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক, রাইট। এখন দেখেন তো গিভ এন্ড টেকের সিনোনিম এখানে কোনোটা আছে কিনা। এতে কি বলেছে? এ কি হতে পারে? এ না। বি নো। গিভ এন্ড টেক মুসলে পার্টনারশিপ, ইয়েস সরি। রাইট। আচ্ছা খেয়াল করতে হবে। তারপর ডিস্ট্রাকশন, নো, ডিস্ট্রাকশন হওয়ার কথা না। ডেফিনেটলি নট। এক্সাজারেশন, নো, বাড়ায় বললা না। ক্লিনলিনেস, নো। রেগুলেশন, রেগুলেশন, নো। নিউট্রিশন, নিউট্রিশন মেবি, সলিউশন বেসড অন নিউট্রিশন। ওকে নিউট্রিশন হইতে পারে, কিন্তু বেটার মনে হইতেছে কোনটা আপনার কাছে? পার্টনারশিপ ও নিউট্রিশন। নিউট্রিশন বেটার।
ওকে, ঠিক আছে, গুড। আমরা তাহলে এবার প্যাসেজে চলে যাব, দেখবো ফ্রেন্ডলির পরে ওরা কি বলছে, যে আমাদের রিলেশনশিপটা আসলে বেসড অন হোয়াট। এখানে আছে জিনিসটা, রাইট? আমাদের লাস্ট অ্যান্সার এই ডিজিজ থেকে আমরা পেয়েছিলাম। দেখুন তো পরের লাইনটা আপনি পড়তে পারছেন কিনা, দেখা The যাচ্ছে? book, yes, the book অলসো also acknowledges that our attitude towards bacteria is not a simple one. We tend to see the dangers posed by bacteria, yet at the same time, we are sold yogurts and drinks that supposedly natural friendly Nurture. bacteria. নার্চার ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া, নার্চার Uh, ফ্রেন্ডলি nurture, sorry, ব্যাকটেরিয়া। nurture friendly bacteria. আচ্ছা, এই সেন্টেন্সটা আমি একটু বলি। দিস বুক, দ্য বুক অলসো একনলেজেস মানে হচ্ছে মেনে নিয়েছে বা একসেপ্ট করে যে আমাদের অ্যাটিটিউড যে ব্যাকটেরিয়ার প্রতি আছে এটা খুব সহজ কোনো অ্যাটিটিউড না। আমরা আসলে সবসময় ব্যাকটেরিয়ার কথা শুনলেই ভাবি যে হাত ধুতে হবে, তাই না? লাইফবয়ের কথা আমরা Yes, ভাবি, কারণ জি, জি। ব্যাকটেরিয়া খারাপ। ব্যাকটেরিয়াকে আমরা অ্যাডভার্টিজমেন্টে দেখি যে দানবের মতো হয়ে আছে অ্যানিমেশনের মধ্যে। অথচ মোসলে আপনি কিন্তু টক দই কিনেন, রাইট? Yes, yes. টক দইয়ের ভেতর কি আছে? Uh, ফ্রেন্ডলি the bacteria ব্যাকটেরিয়া। called, দেখবেন yes, ওইটার yes, আবার, হ্যাঁ, ওইটার আবার গায়ে লেখা থাকে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া আছে এটার yes. ভিতরে। ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া এই কে নার্চার করে হচ্ছে ইয়োগার্টস গুলা। তাহলে কাহিনীটা কি? আমরা ওদেরকে ভাবতেছি আমাদের ডেঞ্জারাস, আবার ভাবতেছি ওরা ফ্রেন্ডলি। তাহলে জিনিসটা কি আসলে? আমরা কিন্তু লাইনে আছি, তাই না? আমরা Yes. কোশ্চেন যেটা পড়লাম ওই কনটেক্সটে কিন্তু এখনো আছি। পরের সেন্টেন্সটা পড়ুন, হয়তো আমরা এবার অ্যান্সার পেয়ে যাব। ইন In রিয়েলিটি, reality, says young bacteria should not be viewed as either friends or foes, ফো মানে হচ্ছে এনিমি আর কি। enemy, villains or heroes. একদম আমরা Instead, লোকেশনে আছি। হ্যাঁ, এবার yes. Instead, we should realize we have a বায়োটিক symbiotic relationship that can be mutually beneficial বেনিফিশিয়াল or অর mutually destructive. আমাদের আছে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ। সিম্বায়োটিক রিলেশনশিপ মানে হচ্ছে একে অন্যের উপর নির্ভরশীল, যেটা একই সাথে বেনিফিশিয়াল হতে পারে। মানে আমার যদি শরীর ভালো থাকে আমার ব্যাকটেরিয়াও ভালো থাকবে, ব্যাকটেরিয়া যদি ভালো থাকে আমি ভালো থাকবো, সিম্বায়োটিক। এবং ব্যাকটেরিয়া যদি খারাপ থাকে তাহলে আমার জন্য খারাপ, এবং আমি যদি খারাপ হই, মানে আমার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে ব্যাকটেরিয়ার শরীরও কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছি? Okay, জি স্যার। এইখান থেকে এবার আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে। আমি সবার জন্য চ্যাট বক্সটা ওপেন করব, আর আমরা মুসলের মিনিংটাও শুনবো, অ্যান্সারটাও আমরা শুনবো। মুসলে 18 নম্বরের, আমি কি উচ্চারণ ঠিক করছি তোমার নাম? হ্যাঁ, জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তো তুমি আমাকে বলো তাহলে এটার মধ্যে অ্যান্সারটা কোনটা হতে পারে, এ থেকে এইচ এর মধ্যে? This must be nutrition. নিউট্রিশন। ওকে, গ্রেট। আর আমরা হচ্ছে চ্যাট বক্স ওপেন করি, দেখি অডিয়েন্স তোমার জবাবের সাথে একমত হয় কিনা। অডিয়েন্স, অ্যান্সার কি হতে পারে? অডিয়েন্স হালকা বিভক্ত না, মোটামুটি সবাই বি এর দিকে। বি। না, অডিয়েন্স বি এর দিকে কেন যাচ্ছে বলে মনে হচ্ছে বুঝলে? কারণ এটা শুধুমাত্র নিউট্রিশন না, বা নিউট্রিশনের কথাটা শুধু উদাহরণ দিয়েছে ইয়োগার্ডে, ডিরেক্টলি নিউট্রিশনের কথা বলেও নাই। আসলে মূলত ফোকাস করেছে যে আমাদের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ আছে। পার্টনারশিপ এইটার রিলেশন। প্যারাফ্রেজটা কি আসলে? সিম্বায়োটিক রিলেশনশিপ, ওই যে গিভ অ্যান্ড টেক, তুমি যে কথাটা প্রথম বলছিলে ওইটাই আসলে মানে আসলে অ্যান্সারের জায়গা, গিভ অ্যান্ড টেক। গিভ অ্যান্ড টেক এর সিনোনিম এখানে কি আছে? Yes, partnership. পার্টনারশিপ। এই জন্য অ্যান্সার হচ্ছে পার্টনারশিপ। ঠিক আছে, বুঝতে পারছো ভাইয়া? জি জি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমরা অ্যান্সারটা লিখে ফেলবো। আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি বি, আর এখানে আমরা অ্যান্সার দিয়ে দিচ্ছি 17তে জি। সবাই, কারো কোনো প্রশ্ন আছে? বা সবার কাছে কেমন মনে হচ্ছে? সহজ, কঠিন, বায়বীয় কি মনে হচ্ছে এটাকে? স্যার সহজ আছে এটা মোটামুটি। পারা যাবে তো, রাইট? জি স্যার, ইনশাআল্লাহ। রেজওয়ান কি বলে এগুলা? আচ্ছা, ওকে। অবভিয়াসলি এই কথাটা সত্য। আমি আমি আপনাদের সাইকেলের হ্যান্ডেল ধরে আছি, রাইট, পিছন থেকে। সেজন্য আপনাদের চালাতে একটু সহজ হচ্ছে, বাট চালানোটা শিখে যেতে পারছেন কিনা, রাইট? ফাইনাল এক্সামে যখন আপনারা যাবেন আগে কোন দিকে ফোকাস করতে হবে? গ্যাপটা পড়লেন, সরাসরি প্যাসেজে চলে যাবেন যদি কোনো ক্লু দেয়া না থাকে। যদি ক্লু দেয়া থাকে তাহলে কি করবেন? প্যাসেজে যাবেন নাকি ক্লু গুলো পড়ে দেখবেন? খেয়াল করতে পারছেন?
আগে ক্লুগুলোতে দেখবেন এখান থেকে সবচেয়ে কাছের অ্যান্সার কোনটা হতে পারে, তারপর প্যাসেজে যাবেন, কারণ তাহলে প্যাসেজ পড়ে বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এখন এই যে আপনারা প্যাসেজের দিকে তাকিয়ে অ্যান্সারটা পেয়ে যাচ্ছিলেন, তার কারণ আপনারা এখানে আগে একবার তাকিয়ে নিয়েছিলেন যেখানে সম্ভাব্য অ্যান্সার গুলোর মধ্যে কি কি অপশন আছে। সো নিয়মটা হচ্ছে এটাই, গ্যাপটা পড়বেন, গ্যাপ পড়ার পরে রুলটা আরেকবার একটু দেখেন। তো গ্যাপের শব্দগুলো পড়ার পরে অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করবে সকল ক্ষেত্রে। কোশ্চেন গুলোতে সাধারণত ল্যান্ডমার্ক থাকে, ল্যান্ডমার্কটা আপনারা দেখলেন, ল্যান্ডমার্ক ধরে প্যাসেজের দিকে চলে গেলেন। তো চলে যাবেন আর কি যদি দরকার পড়ে, কিন্তু যদি উইথ ক্লুজ দেয়া থাকে আগে একবার ক্লু গুলোতে দেখবেন যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, কোনটা টেন্সের সাথে মিলতেছে, কোনটা সিঙ্গুলার প্লুরালের সাথে মিলতেছে, কোন অপশনটা দেখে রাখবেন কয়েকটা। আপনার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দুটো 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 করে বা তিনটে করে অপশনকে সিলেক্ট করলেন, এটাকে বলে হচ্ছে আমাদের শর্ট লিস্ট করা। তো আপনি হচ্ছে প্রশ্নের দিকে আগে তাকিয়ে অপশনস গুলোর দিকে তাকিয়ে শর্ট লিস্ট করবেন আগে, এখানে এটার মধ্যে কোন কোনটা অ্যান্সার হতে পারে, গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা। দেন যখন আপনি প্যাসেজে যাচ্ছেন আপনার অ্যান্সার চুজ করাটা ইজিয়ার হবে। ওকে, এটাই আমাদের আজকের রুল, এবং এই জায়গাতেই আমি আজকের ক্লাসটা শেষ করছি। আমি আপনাদের জন্য হোমওয়ার্ক আকারে দিয়ে দিচ্ছি একাডেমিকদের জন্য এই স্যার প্রশ্নগুলো। 19 আর 20 সলভ করবেন না? 19 আর 20 আপনাদের জন্য রেখে দেই, 19 আর 20 স্যার আপনারা সলভ 19 করতে আর পারবেন। 20 হচ্ছে EH। আচ্ছা ঠিক স্যার আছে, হতে পারে, আমরা হতে কি পারে। এ বি সি ডি এভাবে বসাবো নাকি হ্যাঁ পুরো আপু, শব্দটা লিখে দেবো? না আপু পুরোটা আমরা লিখবো না, আমরা অবশ্যই এবিসি আকারে লিখবো, কারণ এখানে বলেই দিবে ওরা এবিসি আকারে লিখতে, যদি ক্লু দেয়া থাকে। যদি ক্লু দেয়া না থাকে তখন আমরা পুরো শব্দটা লিখবো। ওকে, ওকে ওকে ঠিক আছে। আর পরের প্রশ্নগুলো আপনারা পারবেন আমি জানি। তারপর একটু ট্রাই করুন সবাই, এবং আমার সাথে শেয়ার করুন ফেসবুকে যে আপনারা এই গ্যাপ ফিলিংটাকে কেমন পারছেন। গ্যাপ ফিলিং উইথ ক্লু বা উইদাউট ক্লু জেনারেল ট্রেনিং একাডেমিকদের আসবেই, আপনাদের মোটামুটি আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সো এটাতে একটু প্র্যাকটিস করে ফেলেন। আচ্ছা স্যার এই হোমওয়ার্ক গুলা কিভাবে আমি ফেসবুকে দেব? এই বইতে করেই নাকি? বইতে করে জাস্ট আপনার এক্সপিরিয়েন্সটা একটু জাস্ট শেয়ার করে দেবেন আর কি। এই যে আচ্ছা জি স্যার, জি যে স্যার। স্যার আমি এটা করেছি, ওই যে ইসনাত লিসনিং এর অ্যান্সার গুলো যেরকম শেয়ার করলো আর কি, আপনিও তো শেয়ার করেছেন, আমিও করেছি। এই তো জি এইভাবে আর স্যার, কি স্যার সবাইকে কম আজকে আসছে এনকারেজ অনেক। করবেন। স্যার একটু হুম, প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে ওই যে বলুন। ক্যামব্রিজ 16-র পর থেকে, মানে 16-এর আগ অব্দি যদি করতে যাই, হুম, পরীক্ষা দিতে গেলে দেখা যায় যে অলমোস্ট 36-38টা হচ্ছে, বা দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে 16-র পর থেকে লিসেনিং হোক বা সেদিনের গ্যাপ ফিলিং হোক আটকে যাচ্ছি। 16-র পরে লিসেনিং মানে 16-র পর কোনগুলা? থেকে 16, মানে 15 থেকে আর কি, 15 সবগুলো নয়, 15 কয়েকটা তাও পারা যাচ্ছে, 16-17 মনে হচ্ছে আমি ধরতেই পারছি না। এটার ও জন্য কি রিসেন্ট গুলোই পারতে হবে, রিসেন্ট গুলোই তো পারতে হবে। এটার প্রশ্নই তো আসবে। স্যার এটার জন্য লাস্টের কি পার্ট করা গুলো যায়? কিচ্ছু মাথায় ঢুকে না। প্রথম দিকে স্যার গ্যাপ রিডিং ফিলিংটাও এর, পারি কিন্তু লিসনিং লিসনিং এর কথা বলছেন? লিসেনিং স্যার লিসেনিং কঠিন লিসনিং লাগে। এর, লিসেনিংটাই আচ্ছা লিসনিং এর স্যার উপর আমার আমি তাহলে একই প্রবলেম আপনাদেরকে হয়েছে লাস্টে গিয়ে। স্যার আমি কিছু মানে মনে হচ্ছে পরে বুঝলাম যে সহজ ছিল, কিন্তু প্রথমবার আমি ধরতেই শুরুতে পারিনি, এর জন্য সমস্যা। অনেকগুলা গ্যাপ গেছে আমার। লিসনিং এর উপরে একটা দিনের বেলা আপনাদের সেশন নেই, দিনের বেলা জি স্যার 5টার দিকে আপনারা নিতে সবাই ফ্রি পারেন। আছেন? আমি কবে আছি স্যার। কালকে স্যার আর আমি আধাটা যদি ঘন্টা আগে নেওয়া যায় না স্যার? মানে 4:30টায়, তাহলে মাগরিবের ওই টাইমে 5:30টায় না স্যার আপনি শুক্র আজান আসছে? শনিবার করে নিলে মনে হয় সুবিধা হতো, বা শুক্রবারে যদি নেওয়া যায়। শুক্রবারে নেওয়া যাবে, শুক্রবারে নেওয়া যাবে। তাহলে শুক্রবারে আমরা একটা 4:30টায় নিলে সেশন হলে কি নেই। মাগরিবের আগে শেষ হয়ে যায়? শুক্রবারে শুক্রবারে নেন স্যার। শুক্রবারে নেন স্যার। শুক্রবার লিসেনিং এ সকাল পার্ট 10টায়, দিতে কিছু বুঝতে শুক্রবার পারি না। সকাল ওকে 10টায় লিসনিং কেমন ওকে হয়? স্যার শুক্রবার ওকে সকাল স্যার 10। ওকে নো প্রবলেম ওকে 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 স্যার, স্যার ওকে স্যার। শুক্রবার সকাল শুক্রবার সকাল 10টায়। 10টায় আমি রিডিংটা অ্যানাউন্স অনেক করে দিচ্ছি। বেশি কঠিন বলে মনে হচ্ছে লিসেনিং আর স্পিকিং থেকে। রিডিং তো একটু কঠিন, কিন্তু কঠিনকে আমাদের ভালোবাসতে হবে, কারণ কঠিনই হচ্ছে সত্য। সোজা গুলা দিয়ে তো আগে পার করে আসতে হবে, এই লিসেনিং এটাও তো মাথায় ঢুকাই শেষ করতে হবে। আচ্ছা ওকে, আপনারা আমার ওই একটা কোশ্চেন ছিল স্যার। জান্নাতুল, আমাকে হ্যাঁ তো বলুন। এ লেভেলে তো জয়েন করেছেন, বাট আমি সেখানে যে কিভাবে প্র্যাকটিস করব আমি বুঝতেছি না সিস্টেমটা, স্যার যদি একটু রিডিং থেকে বলতেন প্র্যাকটিস তাহলে। করা শুরু করুন। আপনার তো লিসনিং মিস হয়েছে, লিসনিং এর স্যার ক্লাসগুলো একটু ভিডিওগুলো আগে দেখে নেন, হ্যাঁ ভিডিওগুলো একটু হ্যাঁ দেখে স্যার নেন। দেখতে। স্যার আর ওখানে তারপর মেম্বাররা কে আছে না নাই আমি তো কাউকে চিনি না, বা কারোর সাথে
কোনো হুম যোগাযোগ হচ্ছে না, ওই মানে যোগাযোগটা কিভাবে আচ্ছা করব? একটু ওয়েট করেন। ওই যে আপনি কি ফেসবুক গ্রুপে আছেন? ফেসবুক গ্রুপটাতে জি স্যার, আমি গ্রুপে আছে জি স্যার, আচ্ছা জি। বৃহস্পতিবারে আমি সবাইকে নিয়ে বসতেছি, প্রত্যেকটা গ্রুপের সব মেম্বারদেরকে নিয়ে আলাদা করে বসবো। তো ওটার একটা টাইমিং আমি দিয়ে দিয়েছি, দেখেন ফেসবুক গ্রুপের ভিতরে ওই টাইমে বসে আমি ওই দিন বসে বসে সব গ্রুপের মেম্বারদেরকে আমি করে দেবো আর কি, রিঅ্যারেঞ্জ করে দেবো। ঠিক আছে, তাহলে আপনার এর মধ্যে স্যার যতটুকু পারেন মেম্বার করেন। স্যার অনেক বৃহস্পতিবার মেম্বার এটা সলভ করে দেবো। ইনএক্টিভ স্যার, অনেক মেম্বার শুক্রবার কথাই বলে না। সবাইকে বাড়ি দিয়ে সবাইকে অ্যাক্টিভ করে দেবো ওই বৃহস্পতিবারে আর কি, সবাইকে একদম পিটায় করে দেবো, অ্যাক্টিভ করে যারা দেবো। স্যার ওই গ্রুপ আমাদের গ্রুপে প্র্যাকটিসটা স্যার যদি প্র্যাকটিস ভালো প্রতিদিন একটা চলছে, আমরা নির্দিষ্ট টাইম রেগুলার থাকে প্র্যাকটিস করছি তাহলে আমাদের মাথায় থাকে, গ্রুপটাতে। নাহলে সাইফুল কখন যে ওরা প্র্যাকটিস করা আমাকে শুরু করছে। হুম স্যার ইনএক্টিভদের স্যার একটা গ্রুপ আলাদা করে দেন, ইনএক্টিভ গ্রুপ। স্যার স্যার আচ্ছা ঠিক আছে, ওকে, বাকি প্রশ্ন স্যার গ্রুপে স্যার আলোচনা হবে, স্যার বাকি প্রশ্ন গ্রুপে স্যার গ্রুপে গ্রুপে